ওকে, থ্যাংক ইউ সো মাচ আওয়ার স্যাট সার্ভিস এবং হচ্ছে উইজডম একাডেমি একসাথে হয়ে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং এই সেশনটি অর্গানাইজ করার জন্য। যেহেতু আমি একটা পোল করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখানে মেইনলি দেখলাম যে অলমোস্ট সবাই হচ্ছে ফ্রেশার এবং আন্ডারগ্রেড। সো ওইটার উপর ফোকাস করে আমি করেছি, রিডিজাইন করেছি সেশনের যে টপিকস, এগুলো যেন ফ্রেশাররা এবং হচ্ছে যারা আন্ডারগ্রেড আছেন, অনেকে কিন্তু স্টুডেন্ট অবস্থায়ও জব করেন, আমি নিজেও করেছি। সো তারা কিভাবে রেজুমিটাকে মানে এটা যেন হচ্ছে এইচআররা অ্যাটলিস্ট আপনাকে ইন্টারভিউতে ডাকার জন্য ইন্টারেস্ট ফিল করে, এরকম ভাবে কিভাবে হচ্ছে প্রেজেন্ট করা যায়, এটা নিয়ে হচ্ছে আমি ডিসকাস করবো। আমি একদম প্রতিটা সেকশন ধরে ধরে, একটা রেজুমিতে যতগুলো সেকশন থাকে সবগুলো ধরে ধরে, এবং আমি রেজুমির ইমেজকে ক্রপ করে এখানে রেখে দিয়েছি, যেন হচ্ছে আপনাদের জাস্ট আমার কথা শুনে যেন হচ্ছে ইমাজিন না করতে হয়, আমরা একদম স্ক্রিনে দেখতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে প্রেজেন্ট করতে হয় আপনার ইনফরমেশনকে। সো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। এবং আমি একটা জিনিস বলি যে আমাদের আসলে অ্যাটেনশন স্প্যান অনেক কম। সো সেশনের একটা পর্যায়ে আপনার বোরিং হয়ে যেতে পারেন, বা মনে হতে পারে যে না আর কন্টিনিউ না করি, যেহেতু রেকর্ড থাকবে, যেহেতু অলরেডি ভাই বলে দিয়েছে যে রেকর্ড থাকবে। সো আমি একটা জিনিস বলি যে সেশনের যে কোনো একটা সময়ে আমি কোন একটা ফর্ম দিতে পারি, সেই ফর্ম হয়তো ফিল আপ করলে আপনি যে ইমেলটা দিবেন ওই ফর্মে, ওই ইমেলে আমরা একটা এটিএস অপটিমাইজ এবং 100% এটিএস অপটিমাইজড একটা টেমপ্লেট ফ্রিতে আপনাকে প্রোভাইড করব। সাথে আপনার রেজুমিটাকে বেটার করার জন্য যে ইফেক্টিভ প্রম্পট আছে, এআই প্রম্পট, যেটা আমরা হচ্ছে ক্লায়েন্টদের ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ, এটা আমরা অনেক রিসার্চ করে মানে আর বারবার হচ্ছে এটাকে মডিফাই করে করে একটা প্রম্পট আমরা জেনারেট করেছি, যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো এটা শেষ পর্যন্ত থাকা এবং এটার সাথে কানেক্টেড থাকা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে। সো আমি হচ্ছে এখন শুরু করে দিচ্ছি। যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর সেশনের মাঝখানে আই থিঙ্ক কোনো কোশ্চেন নেওয়া হবে না, লাস্টে কিউএনএ সেশন হবে, একটা টাইম থাকবে। সো ওই সময় কারো কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারবেন, ঠিক আছে? অলরাইট, বাই দ্য ওয়ে আমার হচ্ছে পরিচয়টা আবারও দিই। আমার নাম হচ্ছে সাব্বির হোসেন প্লাবন, আমি ফাউন্ডার হিসেবে আছি ক্যারিয়ার কার্ডে। আমাদের ক্যারিয়ার কার্ড প্রায় 2.5 বছর ধরে হচ্ছে রেজুমি রাইটিং, কভার লেটার রাইটিং, এসওপি রাইটিং, এরকম বিভিন্ন ধরনের ক্যারিয়ার রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। সো এই আমাদেরকে যেহেতু এবং আমরা হচ্ছে অনেক ফ্রেশারদের সাথেও কাজ করেছি। সো এই জন্য আপনাদেরকে একটা ভালো একটা সেশন বা আপনাদের রেজুমিটাকে কিভাবে বেটার করা যায়, এটা প্রপার ওয়েতে আই থিঙ্ক আপনাদের হচ্ছে আমরা একদম মানে ক্লিয়ার হয়ে যাবেন। এই সেশনটা সম্পূর্ণ কমপ্লিট করলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, যে আর কোনো কনফিউশন থাকবে না। আর যদি থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে কোনো সময় ওইখানে টেক্সট দিবেন, আমার টিমের অনেকে আছে ওইখানে এবং আমি নিজে আছি, আমরা হচ্ছে আপনাদের হেল্প করব। ওকে, প্রথমে একটু ওভারভিউ দিই যে কি কি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেতে বেসিক একটা জিনিস যে সিভি ভার্সেস রেজুমি, এটা তো সবারই হচ্ছে কনফিউশন থাকে, সো এটা নিয়ে করব। আর হচ্ছে ডিজাইন অ্যান্ড ফরম্যাটিং, একদম ডিজাইন অ্যান্ড ফরম্যাটিং এর যত ইনফরমেশন আছে, যত ইনফরমেশন বলতে আমি এমন ভাবে রাখিনি যে মানে হিজিবিজি লাগবে, আপনারা খুবই কনসাইজ করে রেখেছি, যেন অ্যাট এ গ্ল্যান্স আপনারা জাস্ট স্লাইডটা দেখলে এবং আমার একটু কথা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে একটা রেজুমি ডিজাইন বা ফরম্যাটিং এ আসলে কি কি বিষয় খেয়াল রাখতে হয়। এরপরে হচ্ছে উইনিং রেজুমি স্ট্রাকচার, এই পার্টটা অনেক লং হবে এবং এই পার্টটায় আমরা প্রতিটা সেকশন লাইক আপনার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস শুরু করে একদম লাস্ট পর্যন্ত রেফারেন্স পর্যন্ত প্রতিটা সেকশন আমরা ধরে ধরে কোনটা কিভাবে হচ্ছে হাইলাইট করতে হয় এটা আমরা একদম দেখিয়ে দিব। এরপরে হচ্ছে ফাইনাল টিপস অ্যান্ড অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের জন্য, একটা টাস্ক থাকবে। আর টাস্কটা আপনাদের জন্য, এটা আমার কোনো বেনিফিট নেই। এই টাস্কটা কমপ্লিট করলে মানে আপনি অনেকটা এগিয়ে থাকবেন, আপনার মানে সেম যারা আছে আপনার ক্লাসমেট বলেন বা হচ্ছে আপনি, আমি ধরে নিচ্ছি যে এখানে মেজরিটি হচ্ছে স্টুডেন্ট, ফ্রেশারও হয়তো তুলনামূলক কম।
সো আপনাদের ক্লাসমেটদের থেকে অনেক এগিয়ে থাকবেন এবং অনেক অপরচুনিটি খুব দ্রুত হচ্ছে আপনারা ক্যাচ করতে পারবেন। ওকে, আর লাস্টে হচ্ছে কিউএনএ সেশন দিয়ে আমরা হচ্ছে সেশনটি শেষ করব। সো প্রথমে সিভি ভার্সেস রেজুমি। এটা অতিরিক্ত কোনো ইনফরমেশন আপনারা জানতে হবে না, জাস্ট একটা জিনিসই মানে বোঝার চেষ্টা করেন বা হচ্ছে জাস্ট শুনলেই হবে যে ডকুমেন্টটা হচ্ছে একাডেমিক পারপাসে লাগে, মানে ধরেন হচ্ছে স্কলারশিপের জন্য বা এমবাসি ফেস করার ক্ষেত্রে বা কোনো ইউনিভার্সিটিতে দেশের বাইরে এনরোল হবেন, সেই জন্য যে ডকুমেন্টটা লাগে ওটা হচ্ছে সিভি, আর যেটা জব পারপাসে লাগে সেটা হচ্ছে রেজুমি। ঠিক আছে, বাংলাদেশে আসলে সিভি রেজুমি দুইটা হচ্ছে মানে একসাথে কম্বাইন করে, মানে এক একজন এক একটা বলে, কোনোটা স্পেসিফিক ভাবে বলে না। সো এই জন্য আসলে বাংলাদেশে সিভি কেও রেজুমি ধরা হয়, আবার অনেক সময় রেজুমি কেও সিভি ধরা হয়। সো এটা আস্তে আস্তে হচ্ছে সবাই এডুকেট হচ্ছে এটার ব্যাপারে। এখন অনেকেই জানে যে রেজুমি আর সিভি ডিফারেন্সটা। বাই দ্য ওয়ে একটা জিনিস কনটেক্সট দেওয়া উচিত যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেইখানে সিভি আর রেজুমির মধ্যে কোনো ডিফারেন্স নেই, তারা মানে সিভি বলে এটাকে, রেজুমিকেও সিভি বলে। ঠিক আছে, সো এইটাই ডিফারেন্স। আর আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে একাডেমিক পারপাসের যেটা বা সিভি যেটা, ওইটার কোনো পেজ লিমিট নেই, বাট রেজুমি যেটা ওটা পেজ লিমিট আছে। ঠিক আছে, সব থেকে বেটার হয় 1 এবং 2 পেজের মধ্যে রাখা। যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে 20 বছরের বেশি, সেই ক্ষেত্রে 3 পেজ পর্যন্ত যাওয়া যাবে। এখন আসি যে আমরা সব রেজুমি নিয়ে কথা বলবো। সিভি যেহেতু একাডেমিক পারপাসে এখানে কেউ খুব একটা হয়তো প্রয়োজন পড়বে না, সো রেজুমি নিয়ে আমরা কথা বলবো জব পারপাসে যেটা। ঠিক আছে, মেইনলি এন্ট্রি লেভেল জব বা হচ্ছে পার্ট টাইম জব, যেটা স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করার ক্ষেত্রে সেই জবের উপর ফোকাস করে। এখন আমরা তো হচ্ছে টেমপ্লেট আপনাদের দিয়ে দিব, তাও হচ্ছে কিছু ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে একটা রেজুমি ক্যানভাতে গেলে বা হচ্ছে গুগলে অনেক কালারফুল টেমপ্লেট পাবেন, অনেক টেমপ্লেট পাবেন, বাট আমি নিজে ক্লায়েন্টদের থেকে ফিডব্যাক নিয়েছি যে অতিরিক্ত কালারফুল টেমপ্লেট এইচআররা হচ্ছে, ইভেন আমি এইচআরদের সাথে কথা বলেছি অনেক, এইচআররা এটা আসলে বিরক্ত হয়, কারণ তারা চায় যে তারা হচ্ছে কন্টেন্টটা পড়বে, দেখবে যে আপনি কোয়ালিফাইড কিনা। তারা তো হচ্ছে গ্রাফিক ডিজাইনার চাচ্ছে না, তাই না? তারা হচ্ছে হয় এক্সিকিউটিভ হায়ার করছে বা অন্য কোনো পজিশনের জন্য। সো তারা দেখবে যে আপনার কোয়ালিফিকেশন কি আছে, এক্সপিরিয়েন্স কি আছে, কি কি স্কিল আছে, কি কি টুলস অ্যান্ড টেক পারেন, সো এইগুলো দেখবে। সো ডিজাইন এখানে কোনো মেটারই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে 2 কলামের যে টেমপ্লেট গুলো, আমরা 2 কলামের টেমপ্লেট করি, বাট অ্যাভয়েড করি, সাজেস্ট করি যে 1 কলামে। কারণ আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা একটা পেজ কিভাবে পড়ি, এফ শেপে পড়ি। এফ শেপ বলতে মানে প্রথমে বাম থেকে ডানে যাই, তারপর নিচে লাইনে আসি, বাম থেকে ডানে যাই, তারপর নিচে লাইনে আসি, বাম থেকে ডানে যাই। তো 2 কলামের যে টেমপ্লেট গুলো, ওগুলো পড়ার সময় কি হয়, বাম থেকে ডানে যাই, তারপরে আবার ডানে আরেক ইনফরমেশন ওইটা মানে চোখে এসে পড়ে। ঠিক আছে, যেহেতু 2টা কলাম, তো এই জন্য 1 কলামের টেমপ্লেট রাখাটাই বেটার আমি মনে করি। 2 কলামে প্রবলেম নেই, কোনো ধরনের রুলস এর কোনো মানে এমন নেই যে হচ্ছে রাখা যাবে না, বাট ওইটা আসলে রিডেবিলিটি মেনটেন হয় না। ঠিক আছে, মেইনলি আপনার খেয়াল রাখতে হবে যে যাকে আপনি রেজুমিটা দিচ্ছেন সে যেন কম সময়ের মধ্যে আপনার সম্পর্কে দ্রুত ধারণা নিতে পারে, বা আপনি যে মেজর যে ইনফরমেশন গুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই ইনফরমেশন গুলো যেন দ্রুত হচ্ছে গ্র্যাস করতে পারে। ঠিক আছে, বাই দ্য ওয়ে অর্ণব ভাই এবং তোহা ভাই, যদি কোনো আমার হচ্ছে নেটওয়ার্কে বা কোনো ধরনের প্রবলেম হয় আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাকে একটা টেক্সট দিবেন। ঠিক আছে, জি ভাই, ইউ আর গুড টু গো। ওকে। ওকে, এখন হচ্ছে আসি ফন্টের ব্যাপারে। যেহেতু একটা ডকুমেন্ট রেডি করছেন আপনি, রেজুমিতে একটা ডকুমেন্ট, সো এটার মধ্যে ফন্ট আপনি কোনটা ইউজ করবেন। আমি হচ্ছে ফন্ট অনেক ধরনের ইউজ করা যায়, কিন্তু এই যে রিডিবিলিটির যে ব্যাপারটা, আমি যে ফন্টে পড়ে অভ্যস্ত ওই ফন্টে রাখাটাই কিন্তু বেটার, তাই না? যিনি আর কি পড়বে তার কিন্তু দ্রুত ওটা পড়তে পারবে। আমরা অনেক সময় দেখি না, আমাদের অনেক ফ্রেন্ড হচ্ছে মোবাইলের ফন্ট কিরকম যেন মানে ডিজাইনিং কার্ভ ফন্ট ইউজ করে বা সিগনেচার ফন্ট, মানে পড়তে অসুবিধা হয়। তার মানে কি, ফন্টের মধ্যে কিন্তু রিডেবিলিটির একটা ব্যাপার আছে। তো এখানে আমি কয়েকটা ফন্ট রেখে দিয়েছি, মানে বাছাই করেছি যেগুলো হচ্ছে রাখাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার জন্য, বডি টেক্সটের জন্য এবং হেডলাইনের জন্য। ঠিক আছে, আমি নর্মালি পপিন্স ইউজ করি। সো এটা রিডেবিলিটি আমার কাছে মনে হয় সব থেকে, ইভেন হচ্ছে যে এখানে যে মানে স্লাইডের যে হচ্ছে টেক্সটটা ফন্ট, এটা হচ্ছে পপিন্সে রাখা। ঠিক আছে, এটার মানে সুবিধাটা হচ্ছে মানে বোল্ড করলে কোনো জিনিস ওটা একটু বেশি হাইলাইটেড হয় অন্য সবগুলোর তুলনায়, ক্যালিব্রি বা হচ্ছে এরিয়ালের তুলনায়, যেটা যে অংশটা বোল্ড করা হবে ওটা বেশি হাইলাইটেড হয়। সো পপিন্সটা আমি হচ্ছে সাজেস্ট করি।
সেকেন্ড যেটা হচ্ছে ফন্ট সাইজ। আপনার যে রেজুমিতে নামটা আপনি বসাবেন, আপনার নিজের নাম, ওইটা 16 থেকে 18 ফন্ট সাইজ রাখবেন। ঠিক আছে? এবং হেডলাইন যে পার্টটা, মানে হেডলাইন বলতে প্রতিটা সেকশন, আমি একটু সামনে গিয়ে দেখাই। যেমন এইখানে যেমন অবজেক্টিভ, সামারি, হ্যাঁ, এটা কিন্তু একটা হেডলাইন বা একটা সেকশন এগুলোকে বলে। সো ওইগুলোর ফন্ট সাইজ রাখবেন 12 থেকে 14। 16 রাখা যায়, আসলে 16টা একটু বেশি বড় হয়ে যায়, বাট 12 থেকে 14 সুইটেবল। আর বডি টেক্সট যেটা, বডি টেক্সট বলতে রেজুমি, আমি একটু ডান পাশে গিয়ে অন্য স্লাইডে গিয়ে দেখাই। বডি টেক্সট বলতে এই যে ভেতরে যে কন্টেন্টটা, এটা সেকশন, হেডলাইন, ভেতরে যে বডি টেক্সটটা, হ্যাঁ, এই বডি টেক্সটটা 9 থেকে 12, বাট অলওয়েজ 10 এবং 11 প্রিফার করি, এবং সবাই প্রিফার করে এটা 10 এবং 11, কারণ বেশিরভাগ রেজুমি বা বেশিরভাগ হচ্ছে ডকুমেন্ট 10, 12 মধ্যে, 11-র মধ্যে রাখা হয়। এখন আপনি 12 কখন ইউজ করবেন এবং 9 কখন ইউজ করবেন? 12টা আপনি তখন ইউজ করবেন, ধরেন আপনার ইনফরমেশন অর্ধেক পেজ হয়ে গিয়েছে, বা ধরেন হচ্ছে একটা পেজের 4 ভাগের 3 ভাগ ফিল আপ হয়েছে, বাকি একটু খালি আছে, আপনার ইনফরমেশন ফিল আপ হচ্ছে না। এখন আপনি যদি 12 করেন ফন্ট সাইজ বডি টেক্সটের, তাহলে কিন্তু ফুল, মানে একটা ডকুমেন্ট ফুল, একটা A4 সাইজের পেপার ফুল হয়ে যায়, তখন একটু দেখতে ভালো লাগে না ভিজুয়ালি? সো এই জন্য তখন 12 রাখবেন। আবার 9 কখন রাখবেন? ধরেন আপনার রেজুমি 1 পেজ ফিল আপ হয়েছে, সেকেন্ড পেজে অল্প একটু ইনফরমেশন গিয়েছে, এখন আপনি যদি বডি টেক্সটের ফন্ট সাইজটা 9 করেন, তাহলে কিন্তু এক পেজে চলে আসবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফন্ট সাইজটা 9 এবং 12 রাখতে পারেন, বাট বাকি সব সময় 10 এবং 11 সব থেকে সুইটেবল। থার্ড যেটা, সেটা হচ্ছে মার্জিন, লেআউট এবং অ্যালাইনমেন্ট। আপনারা মার্জিনের ব্যাপারে জানেন কিনা? যদি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকেন, মার্জিন বলতে একটা ডকুমেন্টের, একটা A4 সাইজের পেপার, এটার ভেতরে যে টেক্সটটা থাকে, টেক্সটের ডানে বামে উপরে নিচে একটু ফাঁকা জায়গা থাকে না? যেমন এখানে ধরেন এই যে উপরে একটু ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, নিচ থেকে হয়তো যদি কন্টেন্ট ফুল থাকতো, তো নিচ থেকে থাকতো, বাম থেকে থাকতো, ডান থেকে থাকতো, তাই না? সো এই যে যে ফাঁকা জায়গাটা রাখা হচ্ছে চার পাশে সেম পরিমাণ, এটা হচ্ছে মার্জিন। মার্জিন মানে আমরা স্কুলে বা হচ্ছে পরীক্ষার খাতায় হচ্ছে মার্জিন করেছি, সো এটা এমনিও বুঝবেন। এই মার্জিনটা সাইজ অনুযায়ী রাখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। সো 0.3, 0.5 এটার মধ্যে রাখবেন। আমি 0.3 প্রিফার করি। এখন বাই দ্য ওয়ে, অনেকে হয়তো ক্যানভা দিয়ে টেমপ্লেট বানাতে চান, কিন্তু ক্যানভার টেমপ্লেট একটা প্রবলেম আছে। আমরা নিজেরাও হচ্ছে যখন আমাদের এজেন্সি স্টার্ট করেছিলাম, ক্যানভার টেমপ্লেট ইউজ করতাম। আপনি ক্যানভা দিয়ে যদি টেমপ্লেট রেজুমি বানিয়ে থাকেন, আপনি দেখবেন খেয়াল করে, যদি হচ্ছে কপি করতে যান টেক্সট, একদম উপর থেকে নিচ পর্যন্ত কপি করতে যান, দেখবেন যে প্রপারলি হচ্ছে সিরিয়ালি কপি করা যায় না। হ্যাঁ, অনেক প্রবলেম হয়। এটা তো এটিএস সফটওয়্যারের স্ক্রিনিং হবেই না। মানে নর্মাল মানুষ যদি হচ্ছে একটু আপনার ইনফরমেশন কপি করে কোনো কিছু করতে চায়, সেটা করা হচ্ছে অনেক সময় প্রবলেমেটিক হয়ে যায়। তো এই জন্য আমি কখনোই ক্যানভার টেমপ্লেট প্রিফার করি না। ওকে, এই জন্য হচ্ছে এই যে মার্জিনের ব্যাপারটা বা এইগুলো বলছি, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে সব থেকে বেটার ওয়েতে করা যায়। এরপর হচ্ছে আপনার পেপারের সাইজ আছে, লেটার ফরম্যাটে বা অনেক ধরনের করা যায়, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। সো পোর্ট্রেটের মধ্যে A4 সাইজ, ঠিক আছে? লেটার, আপনার যে রেজুমিটা, এটা A4 সাইজ। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি হচ্ছে রিসার্চ করে দেখেছি, দেশের বাইরে কিছু কিছু জায়গায়, যেমন কানাডা, ইউএসএ, এইসব জায়গায় লেটার ফরম্যাট, যেটা লেটার ফরম্যাট আর A4 ফরম্যাটের মধ্যে খুব, মানে ডিফারেন্স খুব একটা বেশি না। মনে করেন যে কি বলবো, ধরেন A4 সাইজ হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। আর লেটার ফরম্যাটটা হচ্ছে প্রথম থেকে এই যে পেজ এই পর্যন্ত, মানে একটু কম আর কি। সো খুব একটা এটা এটা খুব বড় ইস্যু না, আপনারা A4 সাইজই রাখবেন, এটা কোনো প্রবলেম হবে না। মানে এটা গ্লোবাল, আমি কিন্তু গ্লোবাল ফরম্যাটে উপর বেস করে হচ্ছে রেজুমিটার কথা বলছি, ঠিক আছে? মানে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন এই রেজুমি দিয়ে, এবং বাংলাদেশের জন্য সুইটেবল হবে, এরকম ভাবে বলছি। যদি কোনো ব্যাপার থাকে যেটা দেশে অ্যাপ্লাই করা যাবে বাট হচ্ছে দেশে বাইরে করা যাবে, ওটা আমি বলবো সামনে। এরপর হচ্ছে অর্ডারের ব্যাপারটা কি? মানে ধরেন আপনি এসএসসি দিয়েছেন হচ্ছে 2017-তে, এইচএসসি দিয়েছেন 2019-এ, আপনার ব্যাচেলর কমপ্লিট হয়েছে হচ্ছে 2024-এ। 3টা ডেট আসলো না, বা 3টা ইনফরমেশন, 3টা টাইম ফ্রেম আসলো না। এখন আপনি কিভাবে গুছাবেন? আপনি কি আগে এসএসসিটা করবেন, তারপরে এইচএসসিটা, তারপরে ব্যাচেলর, নাকি হচ্ছে আগে ব্যাচেলর দিবেন, তারপরে হচ্ছে
এইচএসসি তারপরে এসএসসি। সো এইখানে হচ্ছে আসে অর্ডারের ব্যাপারটা। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে সবার উপরে থাকবে সবার আগের, সবার ওল্ড যে হচ্ছে ইনফরমেশনটা, ঠিক আছে? এসএসসি ইনফরমেশন, 2017 ইনফরমেশন, তারপরে 2019 ইনফরমেশন, তারপরে 2024 ইনফরমেশন। বাট নর্মালি রিভার্স ক্রোনোলজিক্যাল ওয়েতে হচ্ছে আপনার রেজুমিটা বানাতে হবে। মানে কারণ হচ্ছে রিক্রুটার সব থেকে রিসেন্ট ইনফরমেশনটাই তো আগে দেখবে। আপনার এসএসসি ইনফরমেশন বেশি ইম্পর্টেন্ট নাকি হচ্ছে ব্যাচেলরের ইনফরমেশন বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই তো ব্যাচেলরের, তাই না? সো ওইটা আগে তার দেখতে হবে। এই জন্য রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার মানে হচ্ছে সবার উপরে সব থেকে রিসেন্ট ইনফরমেশনটা। 2025-এ কোনো কিছু করেছি ওইটা সব মানে সবার আগে থাকবে। 2024-এ কোনো কিছু করেছি ওইটা তারপরে থাকবে। 2023-এ বা 22-এ কিছু করেছি তাই ওটা ওই সিরিয়ালে থাকবে। ঠিক আছে? ওকে, এখন আমি এই পর্যন্ত যা বোঝালাম, এটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা দুই একটা হয়তো আমি কোশ্চেন নিতে পারি, যেহেতু মানে কিউএনএ সেশন অনেক পরে। সো এর মধ্যে হচ্ছে অনেক কিছু কোশ্চেন মনে থাকতে না পারে। তো কারো কোনো হচ্ছে কনফিউশন আছে এর মধ্যে যা যা বোঝালাম, বা বুঝতে পারছেন কিনা, অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে সক্ষম হচ্ছি কিনা এটাও জানাবেন। জি, শাহান সেন ভাই, আপনি চাইলে বলতে পারেন আপনি। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, অর্ডারটা একবার একটু রিপিট করবেন? ওটা একটু ক্লিয়ার না আমার। আচ্ছা, শিওর শিওর, আমি আবার হচ্ছে রিপিট করছি, ঠিক আছে? ওকে, অর্ডারের ব্যাপারটা হচ্ছে আপনার মানে এই সব ওয়ার্ড মনে রাখতে হবে না, যেহেতু আমরা রেজুমি রাইটিং করি আমাদের এগুলো মনে রাখতে হবে। আপনাদের এগুলো মনে রাখতে হবে না। আপনার যেটা বোঝার দরকার সেটা হচ্ছে আপনার ধরেন একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? 2020 থেকে 2025 পর্যন্ত একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তার আগে আপনি আরেকটা কাজ করেছেন 2015 থেকে 2020 পর্যন্ত, আপনার দুইটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো একটা হচ্ছে রিসেন্ট আর একটা তার আগের। তো আপনি কোনটা সবার মানে ইনফরমেশন যে বসাবেন সিরিয়ালি, এই যে আমি এখানে একটা সিরিয়ালি ইনফরমেশন বসিয়েছি না, প্রথমে হচ্ছে আচ্ছা আমি সামনে একটা স্লাইডে গিয়ে হচ্ছে এই জিনিসটা বোঝাই, তাহলে আরো ইজি হবে। এডুকেশনে এই যে এখানে দেখেন বিবিএ এর ইনফরমেশনটা সবার প্রথমে, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, রাইট? এটা কেন করেছি? কারণ হচ্ছে বিবিএ সবার লাস্ট, সব থেকে রিসেন্ট ইনফরমেশন, সব থেকে আপডেটেড একটা ইনফরমেশন। হ্যাঁ, যারা এইচআর তারা এইটা সব থেকে তাদের কাছে ইম্পর্টেন্ট। এই জন্য এটা সবার উপরে সিরিয়ালি, এটার পরের যে বা আগের যে ডেটটা বা আগের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এটা হচ্ছে তার নিচে, তার নিচের যে এডুকেশনাল বা তার আগের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এটা হচ্ছে তার আগে। মানে হচ্ছে টাইম ফ্রেম অনুযায়ী সিরিয়ালি বসানো, ঠিক আছে? আই হোপ হচ্ছে ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা। ওকে, এরপর হচ্ছে ফরম্যাট। আপনারা আমি হচ্ছে আমাদের এজেন্সিতেও তো হায়ারিং করি, বা আমি হচ্ছে এর আগে যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে হচ্ছে জব করতাম ওখানেও অনেক মানে এইচআরদের সাথে আমি মেনলি এক্সিকিউটিভ ছিলাম, ভলেন্টিয়ার থেকে এক্সিকিউটিভ হয়েছিলাম। এখন আমার হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে ছিলাম আমি, ঠিক আছে? এইচআর এর পাশাপাশি অনেক কাজ করা লেগেছে, কারণ হচ্ছে ছোট টাইপের হচ্ছে অর্গানাইজেশন ছিল। সো বাট এইচআর রিলেটেড অনেক কাজ করা হয়েছে, ওইখানে অনেক রেজুমি আমি দেখেছি। অনেকে মানে অদ্ভুত ধরনের ফরম্যাট পাঠায়, টি মানে আমি হচ্ছে ওটা কখনো দেখিনি। আবার হচ্ছে অনেকে ওয়ার্ড ফরম্যাট পাঠিয়ে দেয়। রেজুমি সেন্ড করার জন্য একটাই সুইটেবল ফরম্যাট বা একটাই হচ্ছে ফরম্যাট, সেটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে? আপনি ওয়ার্ডে কাজ করেন, পিপিটিএক্স এ কাজ করেন, যেটাই কাজ করেন সেভ করবেন পিডিএফ এ, ওইটা সেভ করে আপনি সেন্ড করবেন, ঠিক আছে? আর আর হ্যাঁ, ওয়ার্ড ফরম্যাটটা আপনি সেভ করে রাখবেন, কারণ ওটা এডিট করার জন্য, যেহেতু এডিটেবল ফরম্যাট ওয়ার্ডটা, পিডিএফ তো আর এডিট করা যায় না, যায় কিন্তু ওটা প্রবলেমেটিক। আপনি হচ্ছে ওয়ার্ডটা সেভ করে রাখবেন নিজের কাছে এডিট করার জন্য, ইন ফিউচারে পিডিএফটা হচ্ছে সবসময় শেয়ার করবেন, বা কারো কাছে সেন্ড করলে, কোনো অ্যাপ্লিকেশন করলে পিডিএফটা শেয়ার করবেন। এরপরে হচ্ছে পেজ লিমিট। ওকে, পেজ লিমিটের ক্ষেত্রে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে আপনারা তো হচ্ছে স্টুডেন্ট বা ফ্রেশার, আপনাদের আসলে 1 পেজের মধ্যে রাখাটা সব থেকে ওয়াইজ হবে, ঠিক আছে? 2 পেজ যেতে পারে, অনেকের যায়,
কিন্তু আমি সাজেস্ট করব, এবং যারা এইচআর প্রফেশনাল আছে তারা নিজেরাও বলে যে ওয়ান পেজ, কারণ আপনার হচ্ছে ফ্রেশার, আপনি আপনি খুব একটা এক্সপিরিয়েন্স থাকবে না আপনার, মানে আপনার জন্য কেন হচ্ছে আরেক পেজ দেখতে হবে একটা এইচআর প্রফেশনালকে। তারা ওই যে বলে না যে 5 থেকে 10 সেকেন্ড টাইম নেয়, এটা কিন্তু ট্রু। মানে আপনি যদি কখনো মানে এরকম সিচুয়েশনে থাকেন বা রেজুমি বা স্ক্রিনিং করা হয়, আপনি নিজেও ফিল করবেন যে আসলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, এবং তারা মানে একটা ডকুমেন্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো বা এই মানুষটা যে কেমন হবে ওটা ওটা বোঝার ক্ষমতা বা বোঝার যে স্কিলটা ওটা ডেভেলপ করে ফেলেছে। মানে আপনি একটা ডকুমেন্ট আপনি পারবেন না, আপনি আমি বা আমি তো হচ্ছে রেজুমি করি, বা আপনি ধরেন হচ্ছে এই টাইপের কাজ করেন না, তো আপনি আপনি একটা ডকুমেন্ট দেখলে আপনার একটু টাইম লাগবে পড়তে, ঠিক আছে? তো তারা আসলে অভ্যস্ত এটা দেখতে, দেখে দেখে। আর তারা কিন্তু মাথার ভেতরে সেট আছে যে আমি কি রকম বা কি কোয়ালিফিকেশনের এমপ্লয়ি খুঁজছি। আরেকটা ব্যাপার কি জানেন, তারা কিন্তু অনেক রেজুমি দেখছে, সো তাদের মধ্যে একটা কম্প্যারিজনের ব্যাপারটাও আসে। মানে আরেকজনের রেজুমি সে দেখেছে, আপনার রেজুমিটা সে দেখবে, সো আপনার মধ্যে কি কমতি আছে, তার থেকে কমতি কি আছে, এটা কিন্তু সে মানে মানে এট এ গ্ল্যান্স একদম ধরে ফেলবে এটা, ঠিক আছে? সো ওয়ান পেজের মধ্যে রাখবেন, 2 পেজের মধ্যে গেলে প্রবলেম নেই কোনো, বাট ওয়ান পেজের মধ্যে অলওয়েজ ট্রাই করবেন। ওই যে ফন্ট ফন্ট সাইজের কথা বললাম, আর হচ্ছে রেজুমি ব্যাপারটা সব খুব মানে কোন সাইজ রাখতে হয়। অনেক মানে একটা কথাকে, যেমন আমি সামনে একটা জিনিস দেখাই, যেমন এখানে এইচএসসি লিখেছি তাই না আমি, এটা কিন্তু আমি মানে বড় করেও লিখতে পারতাম বা ফুল ফর্মটাও লিখতে পারতাম। কি দরকার, মানে এইচএসসি দেখে কিন্তু মানে একটা বড় পড়তে ধরেন কি বলে কয়েক ন্যানো সেকেন্ড লাগবে, বাট এটা পড়তে আরো কম সময় লাগবে। সো ওয়াই নট, মানে এইচআরও এটা চাই যে কম সাইজ বা খুব কম ইনফরমেশনের মধ্যে আপনার মেজর ইনফরমেশন গুলো হাইলাইট করেন, যেন আপনার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাই, আপনার আমার যেন রচনা পড়তে না হয়, ঠিক আছে? সো এই জন্য অলওয়েজ কম সাইজ রাখতে হয়, এই জন্য ওয়ান পেজটা প্রিফার করি আমি। এখন আসি সব থেকে মানে এটা আসলে মানে অনেক, আপনারা তো স্টুডেন্ট বা হচ্ছে ফ্রেশার, আমরা তো হচ্ছে 20 বছর, ইভেন আমার থেকে মানে আমার যত বয়স তার থেকেও বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এরকম ক্লায়েন্টের সাথে কাজ করেছি। মানে তারা রেজুমি সেন্ড করে, মানে আপডেট ফাইল, মানে ফাইলের নাম থাকে, যে রেজুমিটা হচ্ছে মানে ইমেল করছে, ফাইলের নাম হচ্ছে আপডেট ফাইল, ফাইলের নাম হচ্ছে 2025, ফাইলের নাম হচ্ছে খালি নামের একটা অংশ। এটা অনেক সময় আনটাইটেল ফাইল নাম থাকে। ইয়েস, আনটাইটেল, যে আনটাইটেল ফাইল, কোনো মানে কোনো কিছু সেভ করেনি, ওটা অটো সেভ হয়ে গেছে, ওই নামে দিয়ে থাকে। এইটা যে কি পরিমাণ আপনার মানে ইমপ্রেশন খারাপ করবে। আচ্ছা, একটা জিনিস আমি বোঝাই একটু, কেউ যদি হচ্ছে মনোযোগ হারায় ফেলেন, একটু মনোযোগ মানে ফেরত আনেন, এই একটা কথা বলবো 1 মিনিট, এটা খুব মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমপ্রেশন। আপনার কোয়ালিফিকেশন যদি কম থাকে, বাট আপনি একটা রেজুমি সেন্ড করেছেন যেটা একদম পারফেক্ট, মানে আপনি একটা ডকুমেন্ট বানিয়েছেন বা আপনার যে রেজুমিটা ওটা বানিয়েছেন একদম পারফেক্ট করে, কোনো ত্রুটি নাই। এখন আরেকজন আছে যার হয়তো মানে সিজিপিএ অনেক ভালো, কিন্তু ডকুমেন্টটা ভুল দেখতে পাচ্ছে, মানে টাইপো আছে, তারপর হচ্ছে পাংচুয়েশন মার্কের মানে প্রপার ইউজ নাই, বা হচ্ছে ফরমেশন ঠিক নাই, নামটা হচ্ছে এই যে এরকম করে কি বলে মাই রেজুমি লিখে বা মাই সিভি লিখে দিয়েছে। এখন আপনি নিজেই বলেন যে আপনার কার প্রতি হচ্ছে, কাকে ইন্টারভিউতে ডাকার প্রতি ইন্টারেস্ট জাগবে? মানে এটা বাদ দেন, আপনি এটা ভাবেন যে কে বেশি অবজারভেন্ট বা কে বেশি হচ্ছে কি বলে এটাকে মানে খেয়াল করে কাজ করে। অবশ্যই কিন্তু ওই মানুষটা যে হচ্ছে একটা ডকুমেন্ট নিজের সিভিটা পারফেক্ট ভাবে করেছে, তাই না? সো যে নিজের সিভিটা পারফেক্ট ভাবে করে এবং পারফেক্ট ভাবে সেন্ড করে, তার তার থেকে কোয়ালিফাইড মানুষের কে পিছনে ফেলার হচ্ছে পসিবিলিটি আছে। এই জন্য আপনার কোয়ালিফিকেশনের পেছনে তো দৌড়াবেনই, আপনি একটা ডকুমেন্ট দিয়ে মানে একটা ডকুমেন্ট সেন্ড করছেন, ওটা পারফেক্ট ভাবে যদি সেন্ড করেন তাহলে এটা ভাববে যে তার মানে করে তার মধ্যে এই ব্যাপারটা আছে। এইটা কিন্তু মানে মাস্ট, আপনার যে ডকুমেন্ট সেন্ড করবেন কোনো ধরনের বাজে কিন্তু করা যাবে না যেন মনে হয় ভালো না, তারপর হচ্ছে তো নেই, একে দিয়ে আমি কি কাজ করাবো, ঠিক আছে? এই ইমপ্রেশন যেন কোনোভাবে সো ইমপ্রেশন
ইমপ্রেশন নামের একটা হচ্ছে আলাদা সেকশন রাখা দরকার ছিল, যেটা নিয়ে কথা বলার দরকার ছিল আরেকটু, বাট আমার আসলে ওটা মাথায় ছিল না। যাই হোক, আমি কভার করে ফেললাম। সো ফাইলের নামটা কি দিবেন? সিভির তো আমি বললাম যে একাডেমিক পারপাসে, যদি একাডেমিক পারপাসে হয় ওটার নাম দিবেন সিভি অফ, তারপর হচ্ছে আপনার নামটা সিভি অফ সাব্বির প্লাবন, একাডেমিক পারপাসে যেটা। আর জব পারপাসে আপনি যেটা সেন্ড করছেন ওটার নাম অবশ্যই রেজুমি অফ, তারপর হচ্ছে আপনার নাম। আর নামের ক্ষেত্রে মানে ওয়েট, সরি, নামের ক্ষেত্রে একটা জিনিস, মানে অনেকের এই ব্যাপারটা একটু মাথায় থাকে না যে ক্যাপিটালাইজেশন, কোনটা ক্যাপিটালাইজ দিতে হয়, মার্কেজ দিতে হয়। হ্যাঁ, একটা ফাইলের নামে বা হেডলাইনে অলওয়েজ আপার কেস হবে। এখন আপার কেস বললাম আর আপনি রেজুমি অফ ইওর নেম সবকিছু আপার কেস করলেন, মানে আপার কেস বলতে ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ, যেটা সরি আমি হচ্ছে আপার কেস বলে ফেলছি, ফার্স্ট লেটার ইচ মানে ওয়ার্ড ক্যাপিটালাইজড বলে, আপনি মাইক্রোসফট ওয়ার্ড এটা দেখতে পাবেন, প্রথম লেটারটা ক্যাপিটালাইজ থাকবে। এখন অফ এর ও আবার হচ্ছে অফ ক্যাপিটালাইজ করবেন না। একটা জিনিস মনে রাখবেন, প্রিপোজিশনে কখনো হচ্ছে ক্যাপিটালাইজ হয় না, টু, অফ, ঠিক আছে, এন্ড এগুলো কিন্তু কখনোই ক্যাপিটালাইজ হবে না, সব ক্যাপিটালাইজ থাকলেও, ঠিক আছে। সো এইগুলো একটু খেয়াল রাখবেন। সো ফাইলের নাম কি হবে যখন সেভ দিবেন? রেজুমি অফ ইওর নেম। এখানে যে 1 2 3 এগুলো দেন, ওগুলো অ্যাভয়েড করবেন। আপনি সবথেকে লেটেস্ট যে ফাইলটা ওটা আলাদা একটা ফোল্ডারে ড্রাইভে আপলোড করবেন, ওইটা অলওয়েজ ডাউনলোড করে আপনি সেন্ড করবেন, আগের ফাইল সব ডিলিট করে দিবেন, জাস্ট একটা ওয়ার্ড ফাইল থাকবে আপনার। মানে মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু একটা সুবিধা আছে, মানে আপনি একটা ফাইল সেভ করলেন, নতুন নাম না দিয়ে এই নামটা দিয়ে যখন সেভ করবেন আগের ফাইলটা ডিলিট হয়ে যায় অটোমেটিক, তাই না? সো আগের ফাইল ডিলিটের প্রবলেম নেই, আপনি এই একটাই নাম সেভ করবেন, রেজুমি অফ ইওর নেম, অলওয়েজ এটাই সেভ করবেন, তাহলে আগের কোনো ফাইল থাকবে না, আপনার কনফিউশন হবে না যে এটা কোন ফাইল, এটা কোন ফাইল, নতুন কোনটা, সব থেকে আপডেটেড কোনটা, ঠিক আছে। ওকে, সো আমাদের হচ্ছে কতজন আছে এখানে? আচ্ছা, কতজন টোটাল অ্যাটেন্ড করেছে তোহা ভাই? বা টোটাল 17 জন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি আপনাদের মানে এই যে যেগুলো বললাম এইগুলা কি মানে আপনারা আগে থেকে জানতেন? মানে আপনারা একটু জাস্ট হ্যান্ড রেজ করে একটু রেসপন্স করবেন যে যদি মানে আগে থেকে মানে এগুলা কি হেল্প হয়েছে কিনা আপনার, মানে এইগুলা অনেক কিছু হয়তো আপনাদের ভুল করতেন, এখন হয়তো ঠিক করবেন, এরকম যদি হেল্পফুল হয় তাহলে একটা হ্যান্ড রেজ করে একটা শাউট আউট দেন আমাকে আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমরা হচ্ছে সামনের দিকে আগাই। ওকে, এখন হচ্ছে আসবে একদম বড় একটা পার্টে, বড় না, ছোট ছোট ভাগ আছে বাট মেজর একটা পার্টে, সেটা হচ্ছে আপনার রেজুমের ভিতরে যে কন্টেন্ট, ঠিক আছে। এখন ফ্রেশার এবং হচ্ছে যারা এই স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যারা যা যা লাগে ওগুলোই আমি হচ্ছে রেখেছি, ঠিক আছে। আহ, প্রথমত আমি প্রতিটা কিন্তু আলাদা আলাদা ভাবে করবো, সো আমি জাস্ট এখানে একটা মানে একটা গ্ল্যান্স দেখিয়ে নিলাম। আপনারা চাইলে হচ্ছে স্ক্রিনশটও রাখতে পারেন, আপনার হেল্প হতে পারে। এইখানে আমি বলি কোনটা কোনটা ম্যান্ডেটরি এবং কোনটা কোনটা হচ্ছে মানে না থাকলে হবে ফ্রেশার এবং যারা হচ্ছে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে। প্রথমটা ম্যান্ডেটরি, সেকেন্ডটার মধ্যে অবজেক্টিভটা থাকতে হবে, ক্যারিয়ার সামারি ম্যান্ডেটরি না, আপনারা এক্সপিরিয়েন্স না, আপনাদের ক্যারিয়ার সামারি লাগবে না, অবজেক্টিভ। এডুকেশন তো মাস্ট, একাডেমিক কোয়ালিফিকেশন যেটাই হোক মানে একই জিনিস, মাস্ট। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো ধরনের, ইন্টার্নশিপ, ফুল টাইম, পার্ট টাইম, মানে আপনি কোনো বিজনেস করেছেন এটা অন্টারপ্রেনিউরিয়াল, এটার মধ্যেও দেওয়া যায়, সো ওইটাও দেওয়া যাবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে, না থাকলে এটা মানে দরকার নেই এই সেকশনের। ফ্রেশারদের কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, এটা স্বাভাবিক, বাট এখন কিন্তু ভাই সবাই পার্ট টাইম জব করে, কোনো না কোনো সাইড হাসেল করে, ঠিক আছে। যারা যারা হচ্ছে কিছুই করছেন না, স্টুডেন্ট অবস্থায় আছেন, আমি সাজেস্ট করবো কোনো না কোনো একটা পার্ট টাইম জবে ঢুকে যান, ঠিক আছে। জব, কারণ ভাই ফ্রেশারদের জব সার্কুলারের মধ্যে লেখা থাকে যে 1-2 বছরের এক্সপিরিয়েন্স হলে মানে সে হচ্ছে প্রায়োরিটি পাবে।
মানে এটা কেমন কথা? ফ্রেশারদের হায়ার করছেন, ফ্রেশারই রাখেন। 1-2 বছরের যারা, তারা যদি হায়ার মানে অ্যাপ্লাই করে তাহলে তো তারাই এখানে পাচ্ছে সুযোগ, তাই না? আমরা তো ফ্রেশাররা পাচ্ছি না। সো এই জন্য বলছি যে ভাই, যদি জব না করে থাকেন কোনো ধরনের, আপনি তাড়াতাড়ি হচ্ছে কোনো একটা জবে, পার্ট টাইম হোক, যেরকম হোক, রিমোট হোক, জয়েন করে ফেলেন। বা যদি জব না করেন, কোনো একটা সাইড হাসেল, একটা ছোট বিজনেস, কোনো একটা ছোট প্রোডাক্ট নিয়ে, মানে আপনি ফেসবুকে একটা পেজ খুলে অ্যাড ডান করে আপনার বিজনেস শুরু করে দেন, ঠিক আছে? না হলে হচ্ছে কোনো ধরনের স্কিলও গেইন হবে না। আর যদি মানে ক্লাবিং এক্সপিরিয়েন্স থাকে, ক্লাবে অনেক খুব অ্যাক্টিভ থাকেন, মানে একটা পর্যায়ে যাওয়ার পর প্রেসিডেন্ট হতে পারবেন বা হচ্ছে কোনো বড় ধরনের পজিশনে যেতে পারবেন ক্লাবে, সেই ক্ষেত্রে ওকে, মানে ক্লাবিং এক্সপিরিয়েন্স আপনি ওই দিকে ফোকাস করতে পারেন। কারণ একটা মানে এইচআররা কি করবে, আপনার রেজুমেটা ওপেন করে, যেহেতু ফ্রেশার আপনি, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স নাই, তাই না? না থাকাটাই স্বাভাবিক। থাকলে তো পজিটিভ, বাট না থাকাটাই স্বাভাবিক, ওটা ধরে নিলাম। সো তারা কি দেখবে? তারা দেখবে যে এই মানুষটা শুধু কি পড়ালেখা করেছে নাকি প্রোডাক্টিভ কোনো কাজে ইনভলভমেন্ট আছে। আচ্ছা, কয়েকজন হচ্ছে হ্যান্ড রেজ করেছেন। যদি মানে কোশ্চেন না থাকে, কোশ্চেন করার সুযোগ সামনে আসবে, তাহলে হচ্ছে হাত নামিয়ে নিতে পারেন। আমি হ্যান্ড রেজ করতে বলেছিলাম, পরে যখন কোশ্চেনের কথা বলবো আমি, তখন হচ্ছে হ্যান্ড রেজ করলে হবে। আমি এই স্লাইডটার পরে আমি হচ্ছে কোশ্চেন নিব 2-1টা। ওকে, সো ফ্রেশার এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এইচআররা দেখবে যে মানে আপনি কি ওই টাইপের স্টুডেন্ট বা ওই টাইপের মানুষ যে হচ্ছে শুধু পড়ালেখা করেছে, নাকি হচ্ছে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রোডাক্টিভ কাজে। ধরেন আপনি ক্লাবে খুব অ্যাক্টিভ, ঠিক আছে, ক্লাবিং করেন, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করেন, বিভিন্ন জায়গায় যান, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ট্যুর দেন, এই টাইপের বিভিন্ন কাজে করেন। তার মানে কি আপনি কিন্তু অলস না, আপনাকে দিয়ে মানে আপনাকে খাটানো যাবে। মানে কি বলে, যদি একদম ভাবে বলি, আমি হচ্ছে ইন্টার্নশিপ করার সময় মানে আমি অনেক ভালো কাজ করতাম, এই জন্য মানে ম্যাম মজা করে বলতেছে যে আমার আমার হচ্ছে যে সুপারভাইজার ছিল, উনি বলতেছে যে তুমি তো একদম আমার মতো কামলা কপালের, মানে কামলা ওয়ার্ডটা ইউজ করছে, বলে যে আমিও ওই রকম, মানে খুব খাটতে পারি, এই জন্য হচ্ছে সুযোগ পাই সব জায়গায়, তুমি হচ্ছে খুব খাটতে পারো। সো মানে এটা আমি আসলে করে বললাম, আমার ম্যামের কথা মনে পড়লো, এই জন্য উনি হচ্ছে এটা আমার রেজুমির ব্যাপারে অনেক কাছে আইডিয়া দিয়েছে। সো এই জন্য মানে আপনার হচ্ছে মানে আপনাকে যে খাটানো যায় বা আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারেন, এরকম একটা ভাইব দিতে হবে আপনার রেজুমির মধ্যে, আপনার ইনফরমেশনে, ঠিক আছে? সো এই জন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা মাস্ট। ওকে, সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পার্টটা গেল, এখন স্কিলের পার্টটা তো মাস্ট। এটা স্কিল, কোর কম্পিটেন্সিস সেম জিনিসই, টুলস অ্যান্ড টেকনোলজিস হচ্ছে এখন কিন্তু ফ্রেশারদের হায়ার করার সময় দেখে যে এই মানুষটা কি কি পারে। আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন কিনা, প্রপার প্রম্পট দিয়ে ইনফরমেশন করতে পারেন, ইন্টারনেট রিসার্চ করতে পারেন কিনা, বেসিক ডিজাইনিং পারেন কিনা। ফ্রেশারদের দিয়ে তো হচ্ছে ডিসিশন লেভেলের কোনো কাজ করাবে না, এরকম টাইপের কাজ তো করাবে, ডকুমেন্টেশন, ছোট ছোট কাজই, তাই না? আস্তে আস্তে হয়তো বড় ধরনের ডিসিশন লেভেলের কাজে আপনাদের করবে, ইনভলভ করবে। প্রথমে তো এগুলা কাজই, সো এগুলো যদি না পারেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড একদম পারেন না, একটা ডকুমেন্ট রেডি করতে বলছে এটাই পারেন না, তাহলে তো হলো না ভাই। সো এই সেকশনটা মাস্ট। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ম্যান্ডেটরি না, বাট আমি বলি ম্যান্ডেটরি। আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, আপনার ক্লাবিং এক্সপিরিয়েন্স নাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি ডিটেলসে বলবো এটার ভিতরে কি কি মানে কি কি ইনফরমেশন এটার মধ্যে পড়ে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি না থাকে, তার মানে হচ্ছে কি বলে, আপনি কাজের মানুষ না। আপনি জাস্ট হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়েছেন বা আপনার ইনস্টিটিউশনে গিয়েছেন, এসেছেন, শেষ। কোনো ধরনের মানে এর বাইরে কোনো কিছুতে ইনভলভ নাই। আর বাসায় এসে জাস্ট নেটফ্লিক্স, ফেসবুক স্ক্রল করেছেন, ইনস্টাগ্রাম স্ক্রল করেছেন, এটাই, এর বাইরে আর আপনার লাইফ নেই, ঠিক আছে? বা লাইফ বলতে মানে এটাই তো লাইফ, আর কি প্রোডাক্টিভ কোনো কাজে ইনভলভমেন্ট নাই। ওকে, অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট থাকলে ভালো, না থাকলে তো নাই। সার্টিফিকেশন, ট্রেনিং, ওয়ার্কশপ, এইটা নিয়ে আমি একটু ডিটেলসে বলবো, এটা পরে বলছি আমি, এটা কি লাগবে কি লাগবে না। আচ্ছা, এখনই আমি ক্লিয়ার করে দিই, সার্টিফিকেশন, ট্রেনিং, ওয়ার্কশপ, এটা হচ্ছে নিজেকে এটা একটা কি বলে, এটা একটা হচ্ছে শর্টকাট কিভাবে, এটা আমি সামনে বলবো, যেটা কিভাবে শর্টকাট একটা আপনাকে নিজেকে কোয়ালিফাইড বানানোর, আপনার রেজুমিটা ভারী করার বা ভ্যালু বাড়ানোর। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্টটা, এটা মানে বাইরের দেশে আসলে, হ্যাঁ বাইরের দেশে মেটার করে, ইংলিশের প্রফিসিয়েন্সি করতে হবে, বাট এটা কোর কম্পিটেন্সির মধ্যে বাইরের দেশে মেনশন করতে হয়। এটা হচ্ছে ধরতে গেলে ম্যান্ডেটরি ইনফরমেশন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন।
রেফারেন্সটা মানে ম্যান্ডেটরি না, চাইলে রাখতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। ও বাই দ্য ওয়ে, পিকচারের এখানে এটাও ম্যান্ডেটরি না, আপনার পিকচার ছাড়া রেজুমি অবশ্যই সেন্ড করতে পারেন। যদি কোনো কোম্পানি মানে কোম্পানি বা এইচআরও তো মানে ভুল হয় না, বা এইচআরও কিন্তু এক একজন এক এক মতদর্শন থাকবে না, এইচআরদের সবাই কিন্তু কোনো রুলস ফলো করে না, যে না এইটা হচ্ছে এইচআর এর রুল, এটা হচ্ছে সিবির রুল, এটা আমি সব এইচআর এটা ফলো করে, এরকম না। কিন্তু অনেক এইচআররা পিকচার দিলে মানে পিকচার ম্যাটার করে না, অনেক এইচআর আবার বলে যে যেমন পার্সোনাল ডিটেলস একটা অংশ, ডেট অফ বার্থ, মায়ের নাম, বাবার নাম, এগুলো দিয়ে দেয়। এইগুলো আমরা কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে রাখি না, ক্লায়েন্ট যদি বলে তাহলে রাখি, এছাড়া রাখি না। আমাদের কিছু ক্লায়েন্ট ফিডব্যাক দিয়েছে যে ভাই আমাকে বলছে যে আপনার পার্সোনাল ডিটেলস কই, মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে পার্সোনাল ডিটেলস দিয়ে কি করবে। পার্সোনাল ডিটেলস এর মধ্যে আবার মানে একটা যে ইনফরমেশন ছিল, ডেট অফ বার্থ ছিল, একটা জিনিস হয়তো দেখতে পারে যে তার বয়স কিরকম, সে কি হচ্ছে, বাট বয়সটা আসলে আন্দাজ করা যায় এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে। মানুষের এইচএসসির পর গ্যাপ থাকে, এসএসসির পর গ্যাপ থাকে, বাট এসএসসি বা তার আগে যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওগুলো তো খুব একটা গ্যাপ থাকে না, তাই না? সো ওইটা দেখলেই ধারণা করা যায় এই মানুষটার বয়স কিরকম হতে পারে। সো এই জন্য মানে পার্সোনাল ডিটেলসটা আমরা প্রিফার করি না, বাট খুব রেয়ারলি কয়েকজন এইচআর আছে কিছু কোম্পানির, মানে তারা হচ্ছে আগের রুল মানে ফলো করে, তারা হচ্ছে এগুলো চায়। তো এটা আমি দিই না, আমি কখনো, আমি হচ্ছে ক্লায়েন্টদের ক্ষেত্রে কখনোই হচ্ছে মেনশন করি না, ক্লায়েন্ট চাইলে তাহলে দিই একমাত্র। ওকে, এখন আমরা একটা সেকশন ধরে আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন নেই আমি আগের এই পর্যন্ত যা যা বলেছি এটার উপর বেস করে কারো কোনো কনফিউশন, কোনো পার্ট হচ্ছে আবার রিপিট করতে হবে বা হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে আচ্ছা সামনে আগাই। আচ্ছা, এখন হচ্ছে প্রতিটা সেকশনে, যে এখানে যতগুলো সেকশন আমি দেখালাম এইগুলা প্রতিটা আমি এখন একটা একটা করে ডিটেলসে বলবো যে কোনটা কিভাবে হাইলাইট করতে হয়। অনেক ছোট ছোট মাইনর ব্যাপার আছে যেগুলো নোটিস করি না আমরা, বাট ওইগুলো আমি একদম ডিটেলসে বলবো। প্রথমত আপনার ফুল নেম, সার্টিফিকেটের যে নাম ওই নামটা রাখতে হবে, ঠিক আছে? সার্টিফিকেটের যে নাম আছে ওইটাই, এর বাইরে কোনো, অনেকের হচ্ছে থাকে মানে কি বলে ডাক নাম থাকে, ওটা দিয়ে দেয়, ওগুলো দিতে হবে না। আপনার সার্টিফিকেশনের যে নাম ওই নামই রাখতে হবে এক্সাক্ট। এরপরে এরপরে এই হেডলাইনে পরে আসতেছি, কন্ট্যাক্ট ডিটেলস, এই পার্টটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আপনার, ঠিক আছে? এইখানে কি কি রাখবেন? ফোন নাম্বার অনেকে 2-3টা দেয়, ওটা দিবেন না। 2-3টা দেওয়ার মানে হচ্ছে আচ্ছা, কোনো কোশ্চেন আছে? একজন হ্যান্ড রেজ করেছেন। ইয়েস, প্রাইভেট টিউটর, এটা নিয়ে আমি সামনে আসছি, এটা এই ব্যাপারটা আমি সামনে আসছি, ঠিক আছে? আপনি এটা বলেছেন, আমি এটা নিয়ে কভার করব। ওকে, ফোন নাম্বারের মধ্যে একটা নাম্বার দিবেন, মাল্টিপল নাম্বার দেওয়া মানে হচ্ছে আপনি এরকম টাইপের যে একটা নাম্বার বন্ধ থাকে আরেকটা খোলা থাকে এরকম টাইপের, ঠিক আছে? ওইরকম হওয়া যাবে না, মানে তার মানে আপনার মধ্যে নাই, সিনসিয়ারিটি নাই। একটা নাম্বারই দিবেন, ওইটাই যেটা সবসময় খোলা থাকে আপনার। সো একটা ফোন নাম্বার দিবেন, আর হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এই জিনিসটা লিখে দিবেন। এটার রিজনটা হচ্ছে অনেক সময় অনেকে এক্সাম বা অনেক সময় গ্রুপে অ্যাড করে, কোথাও অ্যাপ্লাই করলে গ্রুপে অ্যাড করে হয়তো কোনো ইনফরমেশন দেয়, এরকম করে অনেক কোম্পানি। সো দিয়ে দিবেন মেনশন করে। বা হোয়াটসঅ্যাপে কোনো জিনিস আপনার কাছ থেকে চাইতেও পারে যে আপনার আগের এক্সপিরিয়েন্সের দেন, মানে হচ্ছে কি বলে অফার লেটারটা দেন, বা হচ্ছে রিজাইন যে করেছেন ওটা লেটারটা দেন, এরকম চাইতে পারে। সো এটা ইমেলে চাই নর্মালি, বাট ইনফর্মালি করে, আমি দেখেছি, এই জন্য আমি বললাম। ইমেলের আপনারা যে কি করেন মানে এটা বুঝি না। ইমেলে আপনারা নাম মানে নিজের এক্সাক্ট নাম দিয়ে কেন ইমেল করেন না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে পাওয়া যায় না মানে অনেক সময়, বাট অনেক কিন্তু স্মার্ট ওয়ে আছে নিজের এক্সাক্ট নাম রেখেও হচ্ছে ইমেল খোলার। যেমন আমার এই ইমেলটা হচ্ছে কন্ট্যাক্ট ডট সাব্বির প্লাবন, মানে আগে কন্ট্যাক্ট কথাটা ইউজ করেছে, মানে এটা এটা তো কন্ট্যাক্ট করার জন্যই তো ইউজ করা। তারপর হচ্ছে ধরেন আমার নাম সাব্বির, আপনার নাম দিয়ে একটা সাব্বির রহমান দিয়ে আপনি একটা খুলবেন, কি বলে ইমেল খুলবেন। কিভাবে খুলতে পারেন? সাব্বির রহমান পাওয়া গেল না, সাব্বির রহমান 1 2 3 4 বা তারপর হচ্ছে 2000 বা জন্মসাল, ওটা ওইভাবে দিবেন না। সাব্বির রহমান ডট
তারপর হচ্ছে দিবেন যে আমি একটা বললাম কন্টাক্ট, যদি এটা পাওয়া যায়, এটা না পাওয়া গেলে সাব্বির রহমান ডট, তারপরে হচ্ছে কি দেওয়া যায়, ওয়ার্ড দিতে পারেন, বা ইমেল তো একটাই সব পারপাস ইউজ করেন না, যেটা ওয়ার্ড পারপাসে ওটা সাব্বির রহমান ডট ওয়ার্ড দিতে পারেন, বা এই যে ডট ওয়ার্ড বললাম এটা কিন্তু আগেও দেওয়া যায়, মানে ওয়ার্ড ডট সাব্বির প্লাবন এরকমও দেওয়া যায়, ঠিক আছে। কোনো না কোনো একটা পাওয়া যাবে, আপনি নাম কমন হতে পারে, বাংলাদেশের সব মানে মানুষদের একটু নাম কমনই বেশিরভাগই, বাট পাওয়া যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আরো অনেক এরকম আছে, আপনি এটা একটা কাজ করবেন। আচ্ছা আমি এটা আহ আমি কয়েকটা বলে দিই কি কি রাখতে পারেন নাম। মানে ইমেল যদি আপনার আগে এরকম খোলা থাকে যে নাম দিয়েছেন, তারপর কোনো একটা সংখ্যা বা ভিন্ন টাইপের নাম নাই অন্য কিছু, আপনার এক্সাক্ট যে সার্টিফিকেশন নাম ওইটা দেওয়ার ট্রাই করবেন, খোলা ট্রাই করবেন, না পেলে ওটার সাথে ডট দিয়ে কিছু একটা প্রফেশনাল কিছু একটা ডট ইনফো ডট কি দেওয়া যায়, ডট আর কি দেওয়া যায়, কারো কোনো সাজেশন আছে কিনা, কেউ সাজেস্ট করতে পারেন। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে মানে এটা নিয়ে ভাবি নাই যে এটা আমি কভার করবো, এটা ভাবছি, বাট আমার মনে ছিল না। তাহলে আমি একটা কাজ করতাম, আমি হচ্ছে এটা কি কি দেওয়া যায় নামের সাথে, এটা আমি একটা লিস্ট করে এখানে দিতাম। যাই হোক, আপনারা চ্যাট জিপিটি বা যে কোনো এআই কে আস্ক করতে পারেন যে আমার নাম পাওয়া যাচ্ছে না, ডোমেইন নেম পাওয়া যাচ্ছে না ইমেলে, আমি এটার সাথে প্রফেশনাল রাখতে হলে আমরা কি এক্সটেনশন ইউজ করতে পারি, বা সাথে ডট দিয়ে কি অ্যাড করতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দিতে হবে না। আপনি অনেকে নিজের একদম মানে যে যেখানে থাকে, মানে যে কেউ হচ্ছে তার বাসায় যেতে পারবে এরকম লোকেশন অ্যাড্রেস দিয়ে দেয়, এটা দিবেন না কখনো। এরিয়াটা বোঝাতে পারলে হয়েছে। মিরপুর শুধু এখানে শুধু মিরপুর দিলে ভুল হইতো, মিরপুর 1 2 অনেক আছে, তাই না? সো এক্সাক্ট থাকেন মিরপুর 1-এ থাকেন ঢাকায়, সো এইভাবে করে মেনশন করবে। আচ্ছা কোনো কোশ্চেন আছে? চাইন শেন মেবি। ভাইয়া নামের পরে যদি সংখ্যা ইউজ করি তখন কি প্রবলেম হবে? আচ্ছা সংখ্যাটা কিন্তু মানে একটু প্রফেশনাল লাগে না, মানে দেখতে, বললাম না একটা জিনিস যে আপনার ভিজুয়ালি অ্যাপিলিং করতে হবে সবকিছু, মানে সবকিছুর তো একটা সৌন্দর্য আছে, হ্যাঁ। সো নামের শেষে আপনার সংখ্যা এমন রাখতে পারেন, নামের শেষে হয়তো একটা 1 রাখতে পারেন, একটা 2 রাখতে, এরকম একটা রাখতে, বাট অনেকে নামের শেষে 7 8 9, তারপর নামের শেষে হচ্ছে 2001 2002, এটা এটা কিন্তু মানে ভালো দেখায় না ভিজুয়ালি। প্রবলেম খুব একটা নাই, মানে আপনারা বলবেন না যে আপনি এটা ইমেল করেছেন কেন, আমি কিন্তু মানে সব থেকে বেস্ট ওয়েতে যেভাবে করা যায় সবকিছু এই জন্য বলছি আপনাদের, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, কভার লেটার কখন দেওয়া লাগে? আচ্ছা অর্ণব ভাই, এই কোশ্চেন গুলো একটু আমাকে আহ, মানে লাস্টের যে স্লাইডটা তখন আমাকে মনে করে দিবেন, ওটা আমি তখন কভার করি, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে ওগুলো একটু আপনি লিস্ট ডাউন করে রাখবেন যে এইগুলো কোশ্চেন ছিল। ওকে ঠিক আছে। ওকে, সো অ্যাড্রেসের ব্যাপারটা ক্লিয়ার, যে এক্সাক্ট এরিয়াটা বুঝাবেন, যে মিরপুর 1-এ থাকি, ঢাকায় থাকি, শেষ। লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্কটা আপনি ফুল লিঙ্কটা দিতে পারেন এখানে, বাট লিঙ্কটা দেওয়ার সময় ওই এইচটিটিপি তারপর হচ্ছে ডাব্লিউ ডট, হ্যাঁ ওগুলো হচ্ছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা কি হাইপার লিঙ্ক করতে পারেন তো না? হাইপার লিঙ্ক তো মানে হচ্ছে উপরে একটা জিনিস থাকবে, এখানে ক্লিক করলে পিডিএফ এর মধ্যে ভেতরে একটা লিঙ্ক ওপেন হবে বা লিঙ্কটাই ক্লিক হবে। হাইপার লিঙ্ক 2 টাইপের থাকে, একটা হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে, একটা হচ্ছে ইমেলের, এটা ভিন্ন টাইপের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। আচ্ছা হাইপার লিঙ্কের একটা শর্টকাট দেখাই দিই আমি। আপনি আপনার ইমেলটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে এম এর পর কার্সারটা রাখবেন, এম এর সাথে একদম এম এর ডানে না, একটা স্পেস দিয়ে না, একদম এম এর সাথে কার্সারটা রেখে ক্লিক করবেন, তারপর একটা স্পেস ক্লিক করবেন জাস্ট, ঠিক আছে। স্পেস ক্লিক করলে দেখবেন যে হাইপার লিঙ্ক অটোমেটিক হয়ে গেছে, ইমেলেরটা ইমেলের মতো হয়ে গেছে, বা যে কোনো লিঙ্কেরটা লিঙ্কের মতো হয়ে গেছে। এখন আপনি এটার উপর রাইট বাটনে ক্লিক করলে, মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলছি আমি, রাইট বাটনে ক্লিক করলে আপনি দেখবেন এডিট হাইপার লিঙ্কের অপশন পাবেন। ওইখানে গিয়ে আপনি দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, লিঙ্ক যেটা এটা, বা আপনি মানে সেভ করে ক্লিক করে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, হাইপার লিঙ্ক করলে যে শর্টকাট ওয়েতে হাইপার লিঙ্ক করলে কি হয়, এটা হচ্ছে পার্পল কালার হয়ে যায় লিঙ্কটা। আপনার লিঙ্কটা পার্পল কালার না রেখে ব্ল্যাক কালারই রাখবেন, বাট নিচে যেন ওই যে আন্ডারলাইন থাকে, এইভাবে বোঝা যাবে যে এটা হচ্ছে হাইপার লিঙ্ক, ঠিক আছে। আর এমনি ওই কার্সার নিলে ওই লিঙ্কটা ভিজিবল হয় আর কি। সো
লিঙ্কডইনের লিঙ্কটা তো একটু বড় হয়, যারা শর্ট শর্ট করা যায় লিঙ্কডইনের লিঙ্কটা শর্ট করে নেন, যারা নিয়েছেন যারা, তারা হচ্ছে ফুল লিঙ্কটাও দিতে পারেন। বাট linkedin.com লিঙ্কডইন থেকে শুরু হবে, মানে ওপরে ভিউ অপশন থাকবে linkedin.com স্ল্যাশ তারপরে যে আপনার নাম বা কোড থাকে ওটা, বাট ভেতরে লিঙ্ক একদম ফুল থাকবে, http www ডট ওগুলো সব থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে এই পার্টটা, বাই দ্য ওয়ে লিঙ্কডইনটা সবাই বলে অপশনাল, বাট আমি ফ্রেশারদের ক্ষেত্রে এখন আর অপশনাল বলার কোনো সুযোগ নেই। আপনার সব বাকি সবাই লিঙ্কডইন দিয়েছে রেজুমিতে, আপনি লিঙ্কডইন দেন নাই, আপনার ইমপ্রেশন ওইখানেই শেষ হয়ে যাবে যে আপনি আপডেটেড মানুষ না, ঠিক আছে, আপডেটেড কোনো স্টুডেন্ট না। সময়ের সাথে সবাই এখন লিঙ্কডইন ইউজ করে, সব স্টুডেন্টরাই। কেউ যদি না ইউজ করেন বা আপডেট না থাকে প্রোফাইল, পস্তাবেন সামনে, ঠিক আছে। সো লিঙ্কডইনটা অবশ্যই অবশ্যই আপডেট করে রাখবেন এবং মানে রেগুলার ইউজ করবেন। সপ্তাহে অ্যাটলিস্ট একটা হলে পোস্ট দেন। আমি নিজে মেনটেন করি না এটা যদিও, বাট হচ্ছে মানে যারা হচ্ছে কর্পোরেটে যেতে চাচ্ছেন অবশ্যই এটা মেনটেন করবেন। একটা একটা হচ্ছে আহ একটা হচ্ছে কি বলে, প্রোফাইলটা একটু গ্রো করার ট্রাই করবেন, কানেকশন বিল্ড করবেন। হ্যাঁ, এটা একটা সুবিধা আছে কি জানেন, মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন করবেন যদি ওই কোম্পানি এইচআর বেশি বেশি হচ্ছে এইচআর দের সাথে কানেক্ট হবেন, ওই কোম্পানি এইচআর যদি দেখে কানেক্টেড, এটা কিন্তু দেখতে পায় তারা। হ্যাঁ, তো এটা কিন্তু হচ্ছে আহ বা ও বাই দ্য ওয়ে দেখতে পাই এটা আমি শিওর না, সরি। আমি যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে মানে আপনি দেখতে পাবেন যে এই এইচআর বা যিনি হায়ার করছে উনি কানেক্টেড কিনা আপনার সাথে, বা উনি যে সার্কুলার দিয়েছে। তো আপনি কিন্তু তাকে একটা, বা তার সাথে আগে থেকে যদি কোনোভাবে কানেকশন থাকতো বা কথা হয়ে থাকতো, তাকে কিন্তু একটা ফলো আপ দিতে পারেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু কাজ হয়, মানে এইভাবেই চলে কর্পোরেটে, মানে কি বলে রেফারেন্সে অনেক, মানে এটা কি বলে বৈষম্য হতে পারে বা যেটাই হোক, বাট ভাই রেফারেন্সে অনেক ঢুকে মানে জবে, ঠিক আছে। আপনার ইউনিভার্সিটির সিনিয়র, আপনি অলওয়েজ ইউনিভার্সিটির সিনিয়রদের সাথে ভালো র্যাপোর্ট বিল্ড করবেন। বাই দ্য র্যাপোর্ট বিল্ড নিয়ে আমি একটা কথা বলবো লাস্টে, র্যাপোর্ট কি বা র্যাপোর্ট বিল্ড জিনিসটা কি, এটা আপনার অনেক ইম্পর্টেন্ট কাজ করবে জব পাওয়ার ক্ষেত্রে, এটা নিয়ে আমি একটু ডিসকাস করবো সামনে। যাই হোক, এখন এইটা আমি বলি, এখন লিঙ্কডইনটা মাস্ট। পোর্টফোলিও, ওকে, পোর্টফোলিও জিনিসটা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা যারা ধরেন গ্রাফিক ডিজাইনিং করেছেন, ভিডিও এডিটিং করেছেন, এটা আপনি দেখাতে পারেন। এখন পোর্টফোলিও কিন্তু আপনি মানে কোনো আপনার পোর্টফোলিওতে দেখানোর মতো কিছু না থাকলেও করতে পারেন কিভাবে, আমি একটা বলে দিই। লাভেবল এর নাম শুনেছেন কেউ? LOVABLE, লাভেবল, এটার নাম শুনেছেন? ওকে, আমাদের হচ্ছে অর্ণব ভাই বা তোহা ভাই হয়তো শুনেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটু বলি, এটা হচ্ছে একটা এআই টুল আম, যেটা দিয়ে মনে করেন যে বিভিন্ন অ্যাপ ডেভেলপ করা যায়, ওয়েবসাইট ডিজাইন করা যায়, ঠিক আছে। এবং মানে এটা খুব যেন তেন না, মানে একদম ডিজাইন বলেন বা হচ্ছে অনেক আহ, কি বলে ডাইনামিক ভাবেও বানায় দেয়, মানে ক্লিকেবল একদম ওয়েবসাইট বানিয়ে দেয়। আপনি যেটা করবেন lovable.dev। আচ্ছা, তোহা ভাই অথবা অর্ণব ভাই বলেছেন যে জানেন, আপনি একটু আহ, হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হচ্ছে এখানে টেক্সটের মধ্যে আপনি লিঙ্কটা দিয়ে দিন একটু পরে, এখন পারলে ভালো, না পারলে পরে দিয়ে দিন। ওইখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে জাস্ট আপনার সিভিটা আপলোড করে জাস্ট যদি বলেন যে একটা পোর্টফোলিও বানায় দাও, আপনি এইভাবে বলেন, একটা পোর্টফোলিও আপনি বানায় দিলে খুব সুন্দর ডিজাইন এবং আপনার সিভি ইনফরমেশনই পোর্টফোলিও আকার থাকবে। ওইটা যদি আপনি এখানে অ্যাড করেন পোর্টফোলিওতে, আপনার কিন্তু মানে আপনি কিন্তু কম্পিট করছেন আপনার মতো, আপনি সেম কোয়ালিফিকেশন অনেকের সাথে, আপনি একটু যদি 1%, 0.1% যদি তার থেকে একটু বেটার হতে পারেন বা বেটার ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার জব হওয়ার পসিবিলিটি একটু বেড়ে গেল, তাই না? সো এটা অ্যাড করলে ওইটুকু একটু বাড়তে পারে যে না, মানে টেকনোলজিক্যালি একটু স্মার্ট আছে এই মানুষটা, সেই জন্য পোর্টফোলিও বানাতে পারেন। বাট এটা মানে ম্যান্ডেটরি না, এটা আপনি স্কিপ করতে পারেন। এটা জাস্ট হচ্ছে আমি মানে আপনাকে সিভিটা ভারী করার জন্য, যত বেশি নিজেকে কোয়ালিফাইড প্রমাণ করা যায় এই জন্য আমি বললাম। খুব অল্প সময়ের মধ্যে খুব একটা ভালো একটা ধারণা দেওয়া যায় এইচআর কে যে আমি টেকনোলজিক্যালি স্মার্ট আছি, এটা ধারণা খুব অল্প সময়ের মধ্যে ধারণা দেওয়ার একটা ওয়ে পোর্টফোলিও। ওকে, আমি একটু পানি খেয়ে নিবো, ঠিক আছে। আপনারাও যদি পানি খাওয়া দরকার পড়ে পানি খেয়ে নেন। একটু হচ্ছে আমরা 30 সেকেন্ড বা 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, ঠিক আছে।
ওকে, আমি আবার একটু রিমাইন্ডার দিই। আমি কিন্তু লাস্টে টেমপ্লেট প্রোভাইড করব, এটিএস ফ্রেন্ডলি টেমপ্লেট, যেটা আমরা নিজেরা পারচেস করেছি ইন্ডিয়ান একটা এজেন্সির কাছ থেকে। অনেক বড় একটা রেজুমি রাইটিং এজেন্সির কাছ থেকে আমরা পারচেস করেছি, মানে প্রিমিয়াম টেমপ্লেট দিব। কারণ হচ্ছে এটিএস ফ্রেন্ডলি টেমপ্লেট একটু ভিন্ন ধরনের হয়, নর্মালি টেক্সট বক্স এনে বানালে ওইরকম হয় না, ঠিক আছে? সো ওইটা আমরা প্রোভাইড করবো, খুবই সিম্পল। আপনার দেখলে মনে হবে যে এটা তো ভাই আমি বানাইতে পারবো, বাট ভেতরে অনেক ব্যাপার আছে এটা, ঠিক আছে? ফরমেশন বা সবকিছু মিলে। তো শেষ পর্যন্ত যে কোনো একটা সময় আমি হচ্ছে লিঙ্ক দিতে পারি, তো শেষ পর্যন্ত থাকার ট্রাই করবেন। ওকে, আমি হচ্ছে নেক্সটে যাচ্ছি। এখন হচ্ছে খুব কনফিউজিং একটা জিনিস, সেটা বাই দ্য ওয়ে, পিকচার নিয়ে আমি বলনি। পিকচার ভাই একটু কষ্ট করবেন, মানে নিজে, যদি আমি এই ছবিটা মোবাইল দিয়ে তুলেছি, বাট আমি ভালো ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফার না, মানে ভালো এডিটিং বা হচ্ছে ভিজুয়ালি কিভাবে জিনিসটা সুন্দর করা যায় এটা আমার ধারণা আছে, এই জন্য আমি করছি। বাট আপনি মোবাইল দিয়ে করবেন, আপনি স্টুডিওতে যান, খুব মানে 100 টাকা লাগে আপনার সুন্দর একটা ছবি তুলতে। মানে এটা যদি সফট কপিটা আপনি নেন 100 টাকা লাগবে, আর সফট কপি আর সহ যদি নেন, মানে ওই যে পাসপোর্ট সাইজ, তাহলে হয়তো 150 টাকা নিতে পারে। যাই হোক, সো বা যদি ফ্রেন্ডের ক্যামেরা থাকে, ভালো একটা ফর্মাল শার্ট পরবেন, স্যুট পরলেও ভালো, সুন্দর করে একটা ফর্মাল ছবি তুলে এটা সিভিতে অ্যাড করবেন। সেলফি তুলে কোনো রকম একটা ছবি তুলছে কোথায় যেন, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো রকমে হচ্ছে একটা লাইটিং কোনো কিছু মানে ভালো না, ওটা কোনো রকমে দিয়ে দেন। এটা কিন্তু ইমপ্রেশন খারাপ করে। মেন আমি বারবার বলতেছি, ইমপ্রেশন ইমপ্রেশন ইমপ্রেশন। আপনার রেজুমিটা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন, অনেক মানে কোয়ালিফাইড পারসন, আপনার রেজুমিটা যদি হচ্ছে আপনার ইমপ্রেশন খারাপ করে দেয়, তাহলে আপনার ইমপ্রেশনই খারাপ, তাই না? আপনার রেজুমে যদি এই মেসেজ দেয় আপনি কোয়ালিফাইড না, আপনি সবকিছু পারফেক্ট করা ট্রাই করেন না, বা সবকিছু একটু এফোর্ট দিয়ে করা ট্রাই করেন না, যদি রেজুমে এই মেসেজ দেয়, তার মানে ওইটাই আপনার ব্যাপারে ধারণা, ঠিক আছে? ওকে, কেউ একজন হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, আপনি। হ্যাঁ, হ্যাঁ আমি করেছি। আমি তরিকুল ইসলাম বলছি। পিকচারে কি ব্যাকগ্রাউন্ড ইস্যু আছে যে হোয়াইট কিংবা ব্লু রাখতে হবে? না, আপনি হ্যাঁ একটু যেমন ব্যাকড্রপ, আমারটা পেছনে একটা ব্যাকড্রপ টাইপের, মানে একটু গ্রেডিয়েন্ট টাইপের আর কি, হ্যাঁ এরকম রাখতে পারেন। হোয়াইট রাখার ট্রাই করবেন, ঠিক আছে? ব্লু কালারটা কেমন যেন একটু, মানে কিভাবে বলবো, কেমন যেন দেখায় আর কি। হোয়াইট রাখবেন অলওয়েজ। আর বাই দ্য ওয়ে, যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখেন এবং রেজুমির ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট, কি করবেন, একটা ডাবল ক্লিক করবেন ছবির উপরে, দেখবেন যে উপরে বর্ডার অ্যাড করার একটা অপশন আসছে মাইক্রোসফট ওয়ার্ডে। সো সাইড দিয়ে চিকন একটা হচ্ছে বর্ডার, ঠিক আছে, খুবই থিন একটা বর্ডার, ব্ল্যাক কালারের একটা বর্ডার হচ্ছে অ্যাড হয়ে যাবে। তাহলে মানে ডিফারেন্ট হয়ে গেল জিনিসটা, তখন হচ্ছে ভালো লাগবে। অনেকে এমন ভাবে অ্যাড করে দেয়, মানে এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আবার হচ্ছে রেজুমির ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো কি হয়, মনে হয় যে মানে মাথা কেটে ছবিটা এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছে, এরকম অড লাগে দেখতে। তো ওটা করবেন না। এখন হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ এন্ড ক্যারিয়ার সামারি। আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে আস্ক করতে চাই যে মানে আপনাদের, আপনারা তো ফ্রেশার বা হচ্ছে স্টুডেন্ট, আপনাদের কোনটা হবে, ক্যারিয়ার অবজেক্ট হবে, ক্যারিয়ার সামারি হবে, নাকি হচ্ছে দুইটাই হবে? এটা আমাকে ক্লিয়ার করেন, বা হচ্ছে কেউ বলেন। এই যে মানে স্কিল ডেভেলপ করেন, মানে এই যে আপনি একটা কোম্পানিতে যখন জব জয়েন করবেন, তখন এরকম মিটিং এর মধ্যে দেখবে যে কে রেসপন্সিভ, কে হচ্ছে মানে না অ্যান্সার ভুল হোক বা হোক, বাট রেসপন্স করা ট্রাই করে। সো এটা করার ট্রাই করেন। এটা মানে কি বলে, আইস ব্রেকও হবে একটা, বা আপনি ফ্রি হবেন, আপনার ভয় করবে না কোনো, এরপরে কোনো হচ্ছে মিটিং এ জয়েন করলে। সো ওকে, আচ্ছা টেক্সটও বলতে পারেন যদি অবজেক্টিভ অবজেক্টিভ। ওকে।
তানভীর ভাই কিছু বলতে পারেন, মানে কিছু বলবেন কিনা? জি ভাই, আমার মনে হয় এখানে দুইটাই হবে, কারণ আহ, সে ফ্রেশার হইতে পারে ঠিক আছে, কিন্তু তার আসলে যে একটা গোল বা অবজেক্টিভ কি, এটা আসলে যদি জানানোর দরকার মানে দরকার আমার মনে হয় যে তার গোলটা আসলে কি। তো সেই ক্ষেত্রে অবজেক্টিভটা তো অবশ্যই থাকবে। আর সামারিটা, সে আসলে আপনি যেটা বললেন যে তার এক্সপিরিয়েন্স না থাকতে পারে, তবে তার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো ক্লাবিং করে থাকে, তো ওই ক্লাবিং এর কোনো ডিটেল বা কোনো পার্ট টাইম জব যদি করে থাকে, সেই ধরনের ডিটেল গুলো আসলে সামারিতে অ্যাড করা যেতে পারে। তো আমার মনে হয় সেক্ষেত্রে দুইটা অপশনই রাখাটা মানে আমার মনে হয় যে উচিত। ওকে, আমি হচ্ছে তাহলে সামনে মানে একটু ক্লিয়ার করে দিই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই। আমি হচ্ছে হ্যাপি হয়েছি আপনি যে রেসপন্স করেছেন। ওকে, আমি হচ্ছে যেটা বলবো, সামারিটা অবজেক্টিভ দুইটাই রাখতে পারেন। এখন অবজেক্টিভের মধ্যেও সামারি ইনক্লুড করে দেওয়া যায়, সামারির ব্যাপার আনা যায়, আবার হচ্ছে সামারির মধ্যে অবজেক্টিভ আনা যায়। এখানে সামারিটা খেয়াল করে দেখেন, সামারি আছে, লাস্টে দেখেন কাইন্ডলি সিকিং অ্যান অপরচুনিটি টু গ্রো প্রফেশনালি, মানে অবজেক্টিভটাও আছে, তাই না? সো সামারি অবজেক্টিভ কম্বাইন। আবার এইখানে অবজেক্টিভ দেখেন, অবজেক্টিভটা হাইলাইট হয়েছে ঠিকই আছে, কিন্তু এখানেও আবার হচ্ছে মানে উনি বিবিএ করেছে, ওনার হচ্ছে বিজনেস করেছে, অন্টারপ্রেনিউরিয়াল এক্সপিরিয়েন্স আছে, আবার হচ্ছে ইন্টার্নশিপ করেছে, এটাও এসে পড়ছে। তার মানে কি, মানে একটু সামারিও কিন্তু এসে পড়ছে, তাই না? সো ও বাই দ্য ওয়ে, আপনি যেটা বলেছেন যে অনেকের ক্যারিয়ার গোল থাকতে পারে, এটাও জানানো লাগতে পারে। এখন হচ্ছে অবজেক্টিভ আর ক্যারিয়ার অবজেক্টিভ দুইটা একটু ভিন্ন। এটা শুনতে মানে অদ্ভুত লাগতে পারে বা নিউ মনে হতে পারে, বাট অবজেক্টিভ আর ক্যারিয়ার অবজেক্টিভ এটা অ্যাকচুয়ালি আমি কোথাও পাই নাই, আমি নিজে হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করার সময় ফাইন্ড আউট করেছি যে আসলে তো এইভাবে করা যায়। যেমন মানে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনার জাস্ট মানে উনি কারেন্টলি হচ্ছে একটা রোলে ইন্টারেস্টেড, সো ওইটা ফোকাস করতে, ওনার লাইফের কি গোল বা এগুলো না করতে। তো আমি ভাবলাম যে যদি ক্যারিয়ার অবজেক্টিভ লিখি তাহলে তো এমন হয়ে যায় যে মানে ওনার ক্যারিয়ারের গোল, এটা ক্যারিয়ার গোল তো দিতেই হয়, তাহলে কি করা যায়? তখন হচ্ছে আমার মাথায় জিনিসটা আসছে অবজেক্টিভ, শুধুমাত্র অবজেক্টিভ লেখা, মানে আমার কারেন্টলি আমার অবজেক্টিভটা কি, আমার কারেন্টলি অবজেক্টিভ কি, আমার একটা এন্ট্রি লেভেল জব হইলে হয়েছে, সো এটাই আমার অবজেক্টিভ। সো এখানে একটা স্মার্ট লিখা করতে হবে, যখন আপনি আপনার লাইফের একদম মানে আহ, মানে ফিউচারের গোল কি, কোন দিকে আপনার ক্যারিয়ারটা নিয়ে গ্রো করবেন, ওটা যদি আপনি মেনশন করতে চান তখন আপনি ক্যারিয়ার সামারি লিখবেন। আপনি যদি খুবই কনসাইজ ভাবে জাস্ট কারেন্ট অবজেক্টিভটা, এই মুহূর্তে আমার অবজেক্টিভ কি দেন, শুধুমাত্র অবজেক্টিভ লিখবেন। আর সামারির ব্যাপারটা আমি বলি, আমি যেটা মানে সাজেস্ট করব, যারা ফ্রেশার এবং স্টুডেন্ট শুধুমাত্র অবজেক্টিভ ইউজ করবেন, ঠিক আছে? আর যারা এক্সপিরিয়েন্স মানে 1 ইয়ারের বেশি হয়ে গিয়েছে তারা হচ্ছে ক্যারিয়ার সামারি। ক্যারিয়ার সামারি মেনলি এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে, আর অবজেক্টিভ হ্যাঁ ফ্রেশার এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আরেক ধরনের মানুষের ক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে যারা ক্যারিয়ারটা সুইচ করবে। আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আসে মানে ক্যারিয়ারটা একদম ভিন্ন টাইপের একটা রোলে সুইচ করে ক্যারিয়ার, ঠিক আছে? ধরেন একজন কি বলে সেলস অ্যান্ড মার্কেটিং আছে, এখন উনি একটা এইচআর রিলেটেড কোন একটা ডিগ্রি অ্যাকোয়ার করলো, পিজি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করলো, এখন হচ্ছে উনি চাচ্ছে যে এইচআর এর দিকে উনি ক্যারিয়ারটা সুইচ করতে। তো তো মানে ক্যারিয়ারটা যে সুইচ করবে তার মানে তো এইটা এক্সপ্রেস করতে হবে যে আমি এখন এইচআর এর দিকে হচ্ছে ইন্টারেস্ট ফিল করছি এবং আমার এই কারণে আমি এইচআর রিলেটেড রোলগুলোর জন্য সুইটেবল পারসন হব। সো এটা তো তাহলে অবজেক্টিভে ফোকাস করতে হবে। সো যারা ক্যারিয়ারটা সুইচ করবে এবং যারা ফ্রেশার এবং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একমাত্র অবজেক্টিভ, আর বাকিদের ক্ষেত্রে ক্যারিয়ার সামারি। ওকে, এখন ক্যারিয়ার সামারির ভেতরে সরি অবজেক্টিভের ভেতরে ওই যে আবার বললাম দুই টাইপের, একটা হচ্ছে যদি আপনি ক্যারিয়ার অবজেক্টিভ দেন মানে একদম আপনার লাইফের ক্যারিয়ার মানে গোল কি ওটা যদি মেনশন করেন তাহলে হচ্ছে ওটা দিবেন, বাট আমি প্রিফার করি শুধুমাত্র অবজেক্টিভ দিবেন ভাই। আর এটা মেনশন করবেন আপনি মানে গ্রাজুয়েশন করেছেন ফাইন্যান্স থেকে, এখন আপনি বা বিবিএ থেকে করেছেন, বিবিএ বিজনেস রিলেটেড কোনো একটা সেক্টরে আপনি জব করতেন, আপনার মানে আসলে প্রথম মানে অনেকের থাকে, কিন্তু আসলে বাংলাদেশের সিচুয়েশন এমন যে আসলে খুব মানে খুব কম সংখ্যক মানুষ এরকম করতে পারে যে আগে থেকে ফিক্সড করা যে আমি হচ্ছে এই দিকে ক্যারিয়ারটা গ্রো করবো, ওই দিকে যেতে পারে। বাট বাকিদের ক্ষেত্রে আমি অনেক রেজুমি নিয়ে কাজ করছি, আমি দেখেছি যে আসলে মানে গ্রাজুয়েশন থাকে একটা সাবজেক্টে, জব করেছে হয়তো কয়েক বছর অনেক সাবজেক্টে, মানে অন্য একটা ফিল্ডে এরকম হয়েছে। সো
সব থেকে বেটার হয় যে মানে একদম আলটিমেট আসলে আপনার ক্যারিয়ার গোল জেনে তাদের কোনো মানে এইচআরদের কাছে কোনো বেটার ইমপ্রেশন ক্রিয়েট হবে না। কেন? কারণ বললেন আপনি যে আমি ফাইন্যান্স নিয়ে পড়ালেখা করছি, আপনি ফাইন্যান্স রিলেটেড হচ্ছে একটা এন্ট্রি লেভেল জব করছেন, আমি বড় হয়ে মানে সিএফও হতে চাই, ঠিক আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হতে চান, মানে এটা হ্যাঁ মানে হয়তো বুঝতে পারে যে আপনি খুবই, বাট এটা আসলে আমি আসলে যতটুকু দেখেছি বা যত আমি নিজে যত কোর্স বা ই করেছি এটা সবাই, আমি আসলে এক্সপ্লেনেশন দিতে পারছি না যে এটা মানে কেন দেয়াটা বা ঠিক হবে না বা ই হবে না। আমার কাছে মনে হচ্ছে যত ইনফরমেশন আমি দেখেছি বা যত হচ্ছে প্রপার, আমি অনেক রেজুমি নিজে হচ্ছে ফাইন্ড আউট করি যে লিঙ্কডইনে বা হচ্ছে গুগলে অনেক ওয়ে আছে যে হচ্ছে রেজুমি ফাইন্ড আউট করার এক্সপিরিয়েন্সদের। সো ওইভাবে অনেক রেজুমি দেখেছি, তারা যেটা করে কারেন্ট যে গোলটা বা কারেন্ট যে অবজেক্টিভটা ওইটা মেনশন করে দেয়, তো এটা করতে পারেন, ঠিক আছে। বাই দ্য অবজেক্টিভটা বাড়ানোর সময় চ্যাট জিপিটিকে আমি আলাদা কোনো প্রম দিচ্ছি না, আপনি জাস্ট আপনার ইনফরমেশন গুলো মানে অবজেক্টিভ বাদে বাকি আর সব ইনফরমেশন গুলো আমি, আচ্ছা আমি এটাও বলে দিব কি কি ইনফরমেশন দিই, এটা আচ্ছা পরে বলছি আমি। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? আমি এটা বেশি মানে এক্সপ্লেন করে ফেলেছি জিনিসটা, বাট ক্লিয়ার কিনা সবাই? একটু হ্যান্ড রেস করে জাস্ট হাত নামায় ফেললেই হবে, একটু হ্যান্ড রেস করে একটু নামায় ফেলে দেবো। কারো কোনো কনফিউশন থাকলে জাস্ট কথা বলতে পারেন বা টেক্সটে বলতে পারেন। ভাই তাহলে সামারির ক্ষেত্রে আসলে আমরা শর্টলি কি কি লিখবো? যেমন যদি আমি ফ্রেশার হিসেবে যদি ধরেন আমি হচ্ছে ভাই নার্স, তো আমি এইচআর এর উপর একটা ইন্টার্নশিপ করেছি, তো এই ক্ষেত্রে তো কি সামারিতে এই ধরনের তথ্যগুলো কি উল্লেখ করা লাগবে যে আমি অন্য একটা ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করেছি, পাশাপাশি আমি আসলে নার্সিং এ জব করতে চাচ্ছি? আচ্ছা, যেহেতু আপনার ফ্রেশার বা স্টুডেন্ট এই জন্য আমি আসলে এই টপিকটাই যাইনি, সামারি ডিটেলস বলিনি, বাট যেহেতু আপনি মানে এখানে আছেন এবং আপনার এই সিচুয়েশনটা আছে আমি এক্সপ্লেন করছি। সামারিতে কখনোই ইরিলেভেন্ট ইনফরমেশন হাইলাইট করা যাবে না, ঠিক আছে। আপনার এইচআর রিলেটেড যেটা করেছেন ওটা হয়তো কাজে লাগতে পারে, ঠিক আছে, মানে যে কোনো জবই করেন আপনি ওই জবের কোনো না কোনো স্কিল বা কোনো না কোনো এক্সপিরিয়েন্স অন্য একটা জবে মানে কাজে লাগে কিন্তু, তাই না? যে জবই করেন আপনি কোনো না কোনো কিন্তু লাগে। ধরুন আপনি একটা কমিউনিকেশন মানে কোনো একটা জবে আছেন, ধরুন এইচআর রিলেটেড, মানে আপনি নার্সিং এইচআর রিলেটেড, এইচআর এ কি করতে হয়, পিপল ম্যানেজ করতে হয়, মানে নার্সিং এও তো হচ্ছে পেশেন্টদের ম্যানেজ করতে হয়, তাই না? সো মানে কমপ্লিমেন্ট কিন্তু দেয় আপনার স্কিলগুলা, বাট জিনিসটা একদম ভিন্ন টাইপের, ইরিলেভেন্ট। সো ক্যারিয়ার সামারিতে বাই দ্য ওয়ে এখানে সামারি লিখেছি, আবার ক্যারিয়ার সামারি আর সামারি ভিন্ন জিনিস না। সামারি, ক্যারিয়ার সামারি, প্রফেশনাল সামারি সব সব সেম জিনিসই। সো এখানে আপনারা শুধুমাত্র রিলেভেন্ট ইনফরমেশনগুলো, নার্সিং রিলেটেড যত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে ওগুলো জাস্ট মেনশন করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এডুকেশন পার্টটা দেখেন কিভাবে হবে। আহ, আগে দেখেন যে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা, ফ্রেশার যারা, তাদের ক্ষেত্রে নর্মালি ডিগ্রির নাম, মেজর সাবজেক্ট থাকলে ওটার নাম, ইয়ারটা, তারপরে কোন ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করেছেন এটার নাম, তারপর হচ্ছে রেজাল্টটা, ঠিক আছে। সেম 3টা ডিগ্রির ক্ষেত্রে আপনি মানে ফ্রেশারদের ক্ষেত্রে 3টাই রাখবেন। আহ, যদি এরকম হয় যে রেজুমেতে জায়গা হচ্ছে না, বিবি আর এইচএসসি বা ব্যাচেলর আর এইচএসসিটা রাখতে পারেন, এইচএসসি বাদ দিতে পারেন। এখন আন্ডার গ্রেডের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। আম, আচ্ছা, বাই দ্য ওয়ে টাইম নিয়ে আসলে খুব একটা করিনি আমি, লাইক তোহা ভাই বা হচ্ছে অর্ণব ভাই, আমি কি 9:30-র মধ্যে আমি ট্রাই করবো যে হচ্ছে সবকিছু শর্টলি কনসাইজ ভাবে করা ট্রাই করছি, মাঝখানে মাঝখানে হয়তো একটু ডিটেলস বলে ফেলছি। আমি হচ্ছে 9:30-র মধ্যে ট্রাই করবো যে হচ্ছে শেষ করা, ঠিক আছে। সবাই একটু ধৈর্য ধরে থাকবেন কাইন্ডলি। আচ্ছা, ফ্রেশারদের ক্ষেত্রে তো বুঝতে পারলেন যে এটা এরকম হবে। আন্ডার গ্রেড যারা যারা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে কি করবেন? তাদের ক্ষেত্রে ডিফারেন্স একটাই, নিচের দুইটা সেমই থাকবে ডিগ্রি, বাট ব্যাচেলরের ক্ষেত্রে বাই দ্য ওয়ে মাস্টার্সও হতে পারে, মাস্টার্সও উপরে শো করবেন সেম ওয়েতে। ব্যাচেলরের ক্ষেত্রে কি করবেন? যেহেতু আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, আপনার মেনশন করতে হবে যে কবে কমপ্লিট হতে পারে। এখানে আমি ইয়ার দিয়েছি, বাট আপনারা মান্থ সহ যদি আপনার জানা থাকে ওটা মেনশন করবেন যে 2026-এর সেপ্টেম্বরে আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হবে। সো এক্সপেক্টেড ইয়ার অফ গ্রাজুয়েশন মানে সেপ্টেম্বর 2026 বা 2026 ব্র্যাকেটে সেপ্টেম্বর দিতে পারেন এরকম। আর রেজাল্টের ক্ষেত্রে
রেজাল্টটা দিবেন, তারপর হচ্ছে টিল এত সেমিস্টার। রেজাল্ট যদি বাজে থাকে, খারাপ থাকে, তাহলে রেজাল্টটা মেনশন না করে জাস্ট হচ্ছে মানে কিছু মানে অনগোয়িং লিখে দিতে পারেন এখানে, ঠিক আছে? অনগোয়িং এমনি বোঝা যায় এটার মাধ্যমে। আবার এই জিনিসটা নিচে এক লাইন হিসেবে দেওয়া যায়, এখানে অনগোয়িং অন লেখা যায়। ইটস আপ টু ইউ। তো এডুকেশন পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে? ওকে, ধরে নিলাম যে কারো কোনো কনফিউশন নেই। একটা জিনিস বলি, একাডেমিক সিভিতে এডুকেশনে ডিগ্রির ক্ষেত্রে, ব্যাচেলরের ক্ষেত্রে রিলেভেন্ট যে কোর্সগুলো আছে, কোর্স ওয়ার্কগুলো, ওগুলো মেনশন করতে হয়, ঠিক আছে? বাট রেজুমের ক্ষেত্রে এটা মেনশন করতে হয় না। ওকে, সো এখন আসি যে এক্সপিরিয়েন্সের পার্টটা। এখন আপনার অনেক ধরনের থাকতে পারে। একজন আপু আস্ক করেছিলেন যে টিউটর হিসেবে আছেন। আচ্ছা, খারাপ রেজাল্ট বলতে কত সিজিপি? এটা তো আসলে মানে আমার জন্য একটু টাফ হয়ে গেল কোশ্চেনটা। 2.50 নিচে, 2.50 নিচে হলে ট্রাই করবেন অ্যাভয়েড করার, যত হাইড করা যায়, ঠিক আছে? আপনি ট্রাই করবেন অন্য কিছু দিয়ে হচ্ছে নিজেকে যোগ্যতা প্রয়োগ করার। মানে ধরে নেন যে ওটা আপনার রিজিকে ছিল না, সিজিপিএ ওটা বাদ, আপনি জাস্ট এখন ফোকাস করবেন যে অন্য স্কিল ডেভেলপ করে কিভাবে হচ্ছে নিজেকে করা যায়, হাইলাইট করা যায়। 2.50 পর্যন্ত রাখতে পারেন। আচ্ছা, এক্সপিরিয়েন্স এক আপু আস্ক করেছিলেন যে হোম টিউটর, হ্যাঁ এটা পার্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়া যেতে পারে। এখানে একটু স্মার্টলি একটা কাজ করতে হবে। আপনারা সেকশন, আচ্ছা এখানে ক্রপ হয়ে গেছে আমার, এটা সেকশনের যে নামটা থাকে ওখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স কথাটা লিখবেন যদি এই যে এইগুলো থাকে পার্ট টাইম। আর যদি কারো একটা মাত্র ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, তাহলে লিখবেন যে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। কারো যদি এরকম থাকে শুধুমাত্র একটা পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে, তাহলে সে লিখবেন শুধু পার্ট টাইম এক্সপিরিয়েন্স। আর ওই যে পার্ট টাইম এক্সপিরিয়েন্সের ভেতরে আপনি হোম টিউটর হিসেবে ওটা দিবেন, বাট একদম ডিটেলসে বলতে 2-3 লাইনের মধ্যে বা 2 লাইনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। আপনি কোন ক্লাসের স্টুডেন্টদের পড়ান, কোন সাবজেক্ট পড়ান, কোনো কোচিং এ করালে তো আরো ভালো, কোচিং এ যদি করান তাহলে তো আরো হবে, বাট হোম টিউটর বলেছেন সেটা করবেন। মেইনলি আপনি যে প্রোডাক্টিভ কাজে আছেন এটা প্রুভ করতে হবে, সো এটা দেওয়া যায়, ঠিক আছে? হোম টিউটরের ব্যাপারটা। এখন এক্সপিরিয়েন্সের যেটা বললাম, শুধুমাত্র একটা ইন্টার্নশিপ হলে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকবে, হেডলাইনের নাম বা সেকশনের নাম। পার্ট টাইম হলে পার্ট টাইম এক্সপিরিয়েন্স, আর অন্টারপ্রেনারিয়াল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যদি হচ্ছে কোনো বিজনেস থাকে, ভালো বিজনেস হলে বা প্রফিটেবল হলে দিবেন, না হলে দিয়েন না, তাহলে হচ্ছে আরো মনে হবে যে বিজনেসে ফেল করছে, এখন হচ্ছে জব খুঁজতে আসছে, ঠিক আছে? বাজে ইমপ্রেশন পড়বে আরো। এখন এক্সপিরিয়েন্স কিভাবে শোকেস করতে হয় এটা একটু বলি। পজিশন নেম কমা দিয়ে যে কোম্পানি বা অর্গানাইজেশন তার নাম, এরপর আমি এখানে ফেসবুকের পেজের লিঙ্ক দিয়েছি কারণ তাদের ওয়েবসাইট ছিল না, ঠিক আছে? সো ফেসবুক পেজ লিঙ্ক থাকলে মানে যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইট লিঙ্ক দিবেন, এটা রিলায়েবিলিটি বাড়ানোর জন্য, ঠিক আছে? মানে কি বলে এটাকে, এটা একটুই হবে যে না, যেহেতু ভ্যালিড একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, তার মানে কাজ করেছে। অনেকে কিন্তু ফেক করে আমাদের এজেন্সিতে এসে, অনেকে হচ্ছে বলে যে ভাই একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দেন। আমরা এগুলা মানে অনেক আছে যে ক্লায়েন্টকে ফেরত দিয়ে দিয়েছি, যে মানে উনি একটা ফেক একটা ইনফরমেশন দিচ্ছে, মানে ওনার পাপ হচ্ছে, আমাকে দিয়ে হচ্ছে পাপ পাতে চায়। আবার এই কেউ যদি একটা ফেক ইনফরমেশন দিয়ে সিভিতে, এটা আচ্ছা এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, কেউ কাইন্ডলি ফেক কোনো ইনফরমেশন দিবেন না। আপনি একটা ফেক ইনফরমেশন দিয়ে ধরেন একটা জব পেয়ে গেলেন, ঠিক আছে? ধরেন ওইটার জন্য হলো জবটা হলো, এখন আপনার যে ইনকাম হবে, আপনার কি মনে হয় যে এটা আপনার কিন্তু অন্য একজনের হচ্ছে রিজিক মানে নষ্ট করলেন আপনি, জানেন? যদি ওইটার জন্য আপনার হয়, ধরেন একটা এক্সপিরিয়েন্স অ্যাড করেছেন, ওইটার জন্য আপনার জব হয়েছে, আপনি অন্য একজনের রিজিক হচ্ছে আপনি নষ্ট করলেন, কারণ আপনি জবটা পেতেন না, হয়তো আপনার থেকে কোয়ালিফাইড একজন ছিল, তার এক্সপিরিয়েন্স নেই, একজন পায় নাই। সো এটা দিলে আপনার ইনকামটার মধ্যে হারাম নিয়ে একটা কনসার্ন থাকার কথা। তো এটা কাইন্ডলি একটু সবাই মানে সবসময় সলিড থাকবেন, ঠিক আছে? এটা শেষ জীবনে আপনাকে প্যারা দিবে না মেন্টালি, বা অনেক সময় আপনাকে মেন্টালি ইরিটেট করবে না। অনেক সময় আমরা বুঝি না যে আমাদের আসলে মেন্টালি কি ইরিটেট করতেছে, কিন্তু অনেক আগের কোনো করা খারাপ কাজ আমাদের আসলে ইরিটেট করে সাবকনসিয়াসলি, ইনসিকিউর ফিল করায় বা হচ্ছে আমাদের। আচ্ছা, ফিলোসফিক্যাল দিকে না যাই থাক। আচ্ছা, এটা লিঙ্কের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে ডেটটা বা পিরিয়ডটা,
একদম এক্সাক্ট করে মাস সহ উল্লেখ করবেন, ঠিক আছে? কোন ইয়ারের কোন মাস থেকে কোন ইয়ারের কোন মাস পর্যন্ত। যদি অনগোয়িং হয়, এখনো প্রেজেন্ট আছেন, এখানে হয় প্রেজেন্ট লিখবেন অথবা অনগোয়িং লিখবেন, ঠিক আছে? এখন রেসপন্সিবিলিটি পার্টটা, ভাই আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স এখনো খুব একটা গ্যাদার করেননি বা সামনে হচ্ছে প্রফেশনাল লাইফে ঢুকবেন, আপনি নিজের একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন, বা হচ্ছে কোনো একটা নোশন বা হচ্ছে কোনো মাইক্রোসফট ওয়ার্ড বা ডকের মধ্যে বা কোনো একটা শিটের মধ্যে বা কোনো একটা খাতা পেন এন্ড পেপারের মধ্যে একটা পেজ আপনি রাখবেন যে এটা আমার আমল নামা, আমার ক্যারিয়ারের আমল নামা। এটা উপরে এই নাম দিবেন, ঠিক আছে? একদম এক্সাক্ট এই নাম দিবেন, ক্যারিয়ারের আমল নামা। এটা কি করবেন, যখনই আপনি দেখবেন যে কোনো একটা ইম্প্যাক্টফুল কাজ করেছেন, তখনই আপনি ওটা হচ্ছে নোট ডাউন করে ফেলবেন। এইটা যে কত কাজে লাগে, আপনি এখন যদি নিজের রেজুমে বানাতে যান, দেখবেন অনেক কিছু আপনার মনে নাই। আপনি এরপরে আপনি যদি অনেকদিন চিন্তা করেন এটা নিয়ে বা অনেকদিন রেজুমে নিয়ে পড়ে থাকেন, তারপর হঠাৎ হঠাৎ মনে পড়বে, আরে আমি তো এটা করেছিলাম। আমার কয়েকদিন আগে মনে পড়লো যে আমি হচ্ছে কলেজে থাকতে আম, আহ, মানে কলেজ লেভেল স্পিচ দিয়ে হচ্ছে একটা প্রাইজ গেইন করেছিলাম, ফার্স্ট প্রাইজ না, সেকেন্ড প্রাইজ। ওটাতে অ্যাকমপ্লিশমেন্টে বা অ্যাচিভমেন্টে দেওয়া আছে। সো ওইটা আমার মনেই ছিল না, আমি এত ভাবলাম যে আমার কি অ্যাচিভমেন্ট আছে নাকি কোনো। সো ওইটা দেখলাম যে ওটা আছে। সো এরকম অনেক কিছু আছে যে মনে ভুলে গেছেন আপনি, ইম্প্যাক্টফুল বা রেজুমেতে মেনশন করা যায় এরকম অনেক কিছু করেছেন বাট ভুলে গেছেন। এই জন্য ভাই নিজের একটা নোটপ্যাড রাখেন, ওটা জাস্ট এক্সপিরিয়েন্স গুলো মেনশন করবেন। আর রেসপন্সিবিলিটি পার্টটা, এই যে যেটা বললাম ইম্প্যাক্টফুল কাজ যদি করেন, ওইগুলো হচ্ছে মেনশন করবেন। এটা কিন্তু ডিউটিস না, ডিউটিস পার্ট না। মানে আপনি যখন একটা জবে ঢুকবেন, তখন ওই জব থেকে বলবে আপনার এই কাজ করতে হবে। তারা কি করে, এইগুলো এখানে বসাই দেয়, এগুলো বসাবেন না। আপনি ওই জবে থাকা অবস্থায় কি কি ইম্প্যাক্টফুল কাজ করেছেন, অ্যাকমপ্লিশমেন্ট করেছেন, অ্যাচিভমেন্ট না হোক, মানে কোনো কিছু অ্যাচিভ করেছেন বা অ্যাকমপ্লিশমেন্ট তো করেছেন। অ্যাকমপ্লিশমেন্ট মানে আমি একটা প্রজেক্ট কমপ্লিট করেছি, এটা অ্যাচিভমেন্টের মধ্যে দেওয়া যায় না, বাট অ্যাকমপ্লিশমেন্ট তো। তো এটা এইভাবে এরকম করবেন। যেমন আমি, এটা আমারই এক্সপিরিয়েন্সের। সো আমি মানে স্কুল ফর লাইফে থাকা অবস্থায় হচ্ছে 3টা অনলাইন একটা অফলাইন সেশন হচ্ছে কোঅর্ডিনেট করেছি, লিড দিয়েছি, এবং একটা আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট লঞ্চ করেছিলাম। এই যে এইচআর এর সাথে থাকা অবস্থায় 7 জনকে অনবোর্ড করেছি এই প্ল্যাটফর্মে, ঠিক আছে? সো এই যে এখানে মেনশন করেছি ভলেন্টিয়ার ছিলাম, তারপরে প্রমোটেড হয়ে এক্সিকিউটিভ হয়েছিলাম ভালো পারফরমেন্সের জন্য, হুইচ ইজ ট্রু। সো এইগুলো আমি যে একদম ইম্প্যাক্টফুল যেগুলো, এগুলো মেনশন করছি। আমি কিন্তু আরো অনেক কাজ করেছি, মানে কি বলে, মানে সেশনের সার্টিফিকেটটা আমি ডিজাইন করেছি, বাট এটা কিন্তু আমি মেনশন করিনি, ঠিক আছে? সো এক্সপিরিয়েন্স নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা জানাবেন। ভাইয়া এক্সপিরিয়েন্সটা নিয়ে আবার মানে পুরাটা একটা রিভিউ করলে ভালো হয়, মানে শর্টলি আর কি রিভিউ করলে আরেকবার ভালো হয়। ওকে, এক্সপিরিয়েন্সের যারা, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের আছে ভ্যালিড কোনো আহ, মানে ওয়ার্ক প্লেসে, তাদের তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে এরকম ভাবে মেনশন করা যায়। হ্যাঁ, মানে এই যে আমি যেরকম দেখালাম। এখন যারা হচ্ছে ইন্টার্নশিপ, শুধুমাত্র ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আছে, তারা ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকবে হেডলাইনের নামটা, মানে আগে ছিল কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওটার নাম হবে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এরপরে হচ্ছে, ও বাই দ্য ফুল টাইমটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। এই যে এটা ফুল টাইম ধরলাম, এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। আচ্ছা, আমি টেক্সট বক্স চ্যাট বক্সে আসছি, দাঁড়ান এটা একটু ওভারভিউ দিয়ে নিই। পার্ট টাইমটাও যদি শুধুমাত্র পার্ট টাইম এক্সপিরিয়েন্স থাকে, তাহলে পার্ট টাইম এক্সপিরিয়েন্স লিখবেন সেকশন নামে। আবার যদি এরকম থাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, ইন্টার্নশিপও আছে, পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে, সেই ক্ষেত্রে সেকশনটার নাম শুধু এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না। ওকে, শুধু এক্সপিরিয়েন্স। এরপরে আবার আরেকটা কাজও করতে পারেন, আপনি শুধুমাত্র সেকশনের নাম ওয়ার্ক, মানে শুধুমাত্র এক্সপিরিয়েন্স লিখে তারপর ভেতরে আপনি এরকম এক্সপিরিয়েন্স, ধরেন ইন্টার্নশিপ, এটা ইন্টার্নশিপ লিখলেন, পাশে লিখে দিলেন ইন্টার্নশিপ, পাশে লিখে দিলেন পার্ট টাইম, এটাও হবে, ঠিক আছে? সো এইটাই। আর হচ্ছে রেসপন্সিবিলিটি যে পার্টটা, এগুলো তো বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে মেনশন করতে হবে। এখন এই পার্টটা নিচের যে আপনি কি কি কাজ ওইখানে করছেন, ওই কাজে মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকা অবস্থায়, ওই রোলে থাকা অবস্থায়, ওইগুলোকে মানে যেগুলো ইম্প্যাক্টফুল অ্যাকচুয়ালি, ওইগুলো এখানে মেনশন করতে হবে। আপনি ধরেন এই যে বললাম যে সার্টিফিকেট ডিজাইন করেছি, এটা আসলে, বা আমি কিছু নেই, তাই না? ছোট ছোট কাজ, এটা ইম্প্যাক্টফুল, এগুলো মেনশন করি। ওটা মেনশন, আমি যা যা করেছি ওটা মেনশন করতে বলে, এটা মনে করেন যে
অল টেক্সট বক্স জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, অনলাইন সার্টিফাইড কোর্স কি এক্সপিরিয়েন্সে অ্যাড করা যাবে? না, এটা আলাদা সেকশন, এটা আমি আসবো সামনে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কোনো এক এনজিওতে, বাট হঠাৎ এনজিও এর প্রজেক্ট এন্ড হয়ে গেল, সার্টিফিকেটের কোনো পেপার বেসড ডকুমেন্ট পাইনি, এখন অর্গানাইজেশনে কাজ করেছি বাট ওটা। আচ্ছা, আপনি কাজ করেছেন, তো কাজ করেছেন যেহেতু মেনশন করেন, কোনো সমস্যা নেই। আপনি এক্সাক্ট যে আমাকে যেটা বললেন ওইটাই আপনি এক্সপ্লেন করবেন, ঠিক আছে? আপনি মানে এরকম হয়, কত কোম্পানি এরকমই হয়ে যায়, সো প্রবলেম নেই, আপনি এটা মেনশন করতে পারেন। আপনার যদি এরকম হয় যে ভালো একটা মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনজিওতে, তো এটা এনজিও যেহেতু এক্সপিরিয়েন্স, আপনি ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ করেছেন কোনো একটা কোম্পানিতে, ধরেন ইভ্যালিতে কাজ করেছেন, ইভ্যালি হঠাৎ উধা হয়ে গেল, ঠিক আছে? এখন হ্যাঁ, যদি ইভ্যালির কথা সবাই জানে, কিন্তু মানে যদি ইভ্যালি ওয়েল নোন না হয়, আপনি ওটা অ্যাড করলে প্রবলেম হবে, কারণ আপনার কিন্তু এনওসি দিতে হয়, ঠিক আছে? বা আপনার যে রিজাইন করেছেন ওইখান থেকে আপনার এটা কি বলে, এক্সপিরিয়েন্স লেটারটা দিতে হয়, ঠিক আছে? ওইখানে এইচআর বা হচ্ছে ফাউন্ডার বা হচ্ছে আপনার কোনো সুপারভাইজার সাইন করে দিবে যে আপনি ওখানে থাকা অবস্থায় ভালো কাজ করেছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা তাহলে নেক্সট সামনের দিকে আগে। আচ্ছা ভাই, আপনি হয়তো একটা কোশ্চেন মিস করে গেছেন, সেটা হচ্ছে কভার লেটার কখন দেওয়া লাগে, এটা খুব সম্ভবত একজন আজ করেছিল। ও আচ্ছা, এটা ওই যে লাস্টে বললাম, লাস্টে বলবো, আপনি একটু এটা নোট ডাউন রাখেন, কিউএনএ সেশনে ওইখানে বলবো আমি, হ্যাঁ? ওকে। ওকে ওকে, এখন আসি আপনার কি বলে এটাকে, মানে অনেকে জাস্ট ধূপধাপ বসায় দেন, এই স্কিল আছে অমুক স্কিল আছে। আমার কথা হচ্ছে, ধরেন একজন 10টা স্কিল অ্যাড করেছে, হ্যাঁ, একজন ফ্রেশার 10টা স্কিল অ্যাড করেছে, আরেকজন জাস্ট 4টা স্কিল অ্যাড করেছে। কারটা রিলায়েবল মনে হবে? যে 4টা স্কিল অ্যাড করেছে তারটাই তো মনে হবে যে না, 4টা যেহেতু অ্যাড করেছে তার মানে অবশ্যই 4টা এসে ভালো, এই জন্য অ্যাড করেছে। আর যে 10টা অ্যাড করেছে তার মানে কি, ইন্টারনেটে সার্চ দিয়ে ধূপধাপ হচ্ছে অ্যাড করে দিয়েছে, এরকম মনে হবে। সো স্কিল গুলাকে অ্যাকচুয়ালি যেগুলো আপনি কনফিডেন্ট ওগুলোই রাখবেন, ঠিক আছে? আমি তো জীবনে হচ্ছে, আমি জানি না আমার রেজুমেতে রাখছি কিনা, মানে রেখেছি কিনা, আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রবলেম হয়। আমি টাইম ম্যানেজমেন্টটা আমি রেজুমে থেকে অ্যাভয়েড করব, কারণ কি মানে অ্যাকচুয়াল সো স্কিলের ব্যাপারে একটা কনসিয়াস থাকতে হবে। এখন আমি যেটা করেছি, ফ্রেশারদের কি কি স্কিল থাকতে পারে, ফ্রেশার বা স্টুডেন্টদের, ওগুলো লিস্ট ডাউন করেছি আমি এখানে, হ্যাঁ? আমি কিছু বাদ দিয়েছি বা একদম মানে সব থেকে মেজর যেগুলো রাখা যায় ওগুলো রেখেছি। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনি যখন নিজের সিভিটা বানাবেন, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট নেন, বা এটা অর্ণব ভাই বা তো হবে, স্ক্রিনশট নিয়ে একটা আপনি হচ্ছে দেন, আমি স্লাইডটা দিব না, সো স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দেন। জি ভাই, আমি টাইম টু টাইম স্ক্রিনশট নিচ্ছি ভাই। ওকে ওকে, ঠিক আছে, এই পার্টটা দিলে হবে, এই পার্টটা দেন, কারণ হচ্ছে এটা স্কিলগুলো হচ্ছে যারা ফ্রেশার এবং স্টুডেন্ট তাদের যে স্কিলগুলো থাকতে পারে। আমি একটু বলি, প্রথমে সফট স্কিল এইগুলা, ঠিক আছে? সফট স্কিল কি আপনাদের ভেতরে যেটা আছে, আর যেটা হচ্ছে কোনো টুল দ্বারা শিখেছেন, বাইরে থেকে কোনো কাজ করে শিখেছেন, ওটা হচ্ছে না। সফট স্কিল এভাবে ডেভেলপ হয়, বাট সফট স্কিলটা একটু মোর লাইক অ্যাট্রিবিউটস টাইপের, ঠিক আছে? আর এই যে এখানে কিছু হচ্ছে মানে ফ্রেশারদের যেমন বিজনেস কমিউনিকেশন, স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, ইন্টারনেট রিসার্চ, এইটা মাস্ট ভাই, এটা সবাই পারেন ইন্টারনেট থেকে রিসার্চ করে একটা ইনফরমেশন বের করা, এটা অবশ্যই মেনশন করবেন ইন্টারনেট, কারণ ফ্রেশারদের এই টাইপেরই কাজ করায়, ঠিক আছে? ইন্টারনেট থেকে ইনফরমেশন বের করে বা ইন্টারনেটে কোনো একটা জিনিস ফাইন্ড আউট করা, ইমেল রাইটিং এটিকেট, তারপর হচ্ছে এই যে বেসিক অফিস এটিকেট, এটা এটা তো মানে না থাকলে তো আর কিছু করার নাই, বাট এটা থাকার কথা আপনাদের, যে একটা ওয়ার্ক প্লেসে কিভাবে হচ্ছে সব মেনটেন করতে হয় বা এটিকেট কি মেনটেন করতে হয় ওগুলো আর কি, ঠিক আছে? সো এখানে আমি ওগুলো রেখেছি কয়েকটা। বাই দ্য ওয়ে, ফ্রেশারদের কিন্তু প্রেজেন্টেশন স্কিল বা প্রেজেন্টেশন স্লাইড বানানোর স্কিলটা খুব কাজে লাগবে। এটা আপনাদের দিয়ে করাবে আপনার সুপারভাইজার, মানে কোনো মিটিং হলে আপনাদের দিয়ে এটা করাবে। সো এই যে দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট আর একটা প্রেজি, আমি জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, প্রেজি কি আপনারা নাম শুনেছেন কিনা? এটা কিন্তু মানে ডাইনামিক স্লাইড বানানো যায়, অনেক দেখতে অনেক লাগে আর কি, কি বলে
ভিজুয়ালি অনেক দেখতে সুন্দর লাগে। সো এই প্ল্যাটফর্মটা আপনি শিখে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রফেশনাল নেটওয়ার্কিং, লিঙ্কডইন ইউজেস, এটাও কিন্তু প্রয়োজন আছে। অনেক কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল আছে, ওটা ম্যানেজ করতে বলতে পারে। সো এটা একটু নিজেরা দেখে নেবেন কোনটা কোনটা আছে, ওটা মেনশন করবেন, ট্রাই করবেন। এখান থেকে কয়টা 5-6টা 7টা স্কিল রাখার, এর বেশি রাখার ট্রাই রাখবেন না, ঠিক আছে? কম হলে ভালো। এখন আলাদা একটা সেকশন বানাবেন, এই সেকশনটার নাম হচ্ছে কি স্কিল বা স্কিল হাইলাইট অথবা কোর কম্পিটেন্সি, যেটাই হোক, এইগুলো হচ্ছে এটার ভিতর দিবেন। আর টুলস অ্যান্ড টেক নামে একটা সেকশন, এখানে যদিও টুলস অ্যান্ড টেকের কিছু একটা জিনিস মানে এসে পড়ছে, যেমন হচ্ছে পাওয়ার পয়েন্টের এগুলা, বাট এটা আমি অ্যাকচুয়ালি মানে এই স্কিলটা মেনশন করেছি, এইগুলো মেনশন করিনি। মানে এগুলা কি বুঝিয়েছি যে এই টুল ইউজ করে আচ্ছা, বুঝিয়েছি যে এই দুইটা টুল ইউজ করে হচ্ছে করে, বাট অ্যাকচুয়াল স্কিলটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড মেকিং। হ্যাঁ, ওকে। একটা কোশ্চেন আসছে, আমি কোশ্চেনটা একটু নেই, তারপরে যাচ্ছি সামনে। ক্যানভা দিয়ে আমি প্রোডাক্ট ডিজাইন এন্ড পোস্টার ডিজাইন করেছিলাম, এটা কি স্কিলের? হ্যাঁ, অবশ্যই। ক্যানভা দিয়ে যদি ভালো রকমের হয়, যদি রেডিমেড ডিজাইনে জাস্ট হচ্ছে টেক্সটই করেছেন, মানে আপনি দিতে পারেন ক্যানভা বেসিক পারেন, যদি ভালো পারেন। আমি পার্সোনালি ফিল করি যে ক্যানভা আমি মানে প্রফিশিয়েন্ট, সো আমি ক্যানভা ওই বেসিক লিখবো না। আপনি যদি ক্যানভা ভালো পারেন তাহলে শুধু ক্যানভা হচ্ছে বা ক্যানভা দিয়ে কি কি পারেন ওটা মেনশন করতে পারেন। এখানে আমি টুলস অ্যান্ড টেকের এখানে হচ্ছে এগুলো মেনশন হবে। প্রথমে হচ্ছে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা ওইটার মধ্যে দেওয়া যায়, বাট এইখানে দেওয়াটাই সুইটেবল হবে। চ্যাট জিপিটি, জেমিনাই বা আরো যদি কোনো টুল পারেন, হ্যাঁ, ওটা হচ্ছে আপনারা হচ্ছে ইউজ মানে মেনশন করবেন, এটা মাস্ট। আপনার না পারলে আপনি চ্যাট জিপিটি, মানে যদি কেউ জীবনে মানে হতেই পারে, আমি অনেকে দেখেছি যে চ্যাট জিপিটি এখনো ইউজ করে না, মানে এই সময় এসে চ্যাট জিপিটি ইউজ করে না, আমি অবাক হয়ে যাই, স্টুডেন্ট। সো কাইন্ডলি যদি না পারেন একটু শিখার ট্রাই করেন চ্যাট জিপিটিতে কিভাবে, চ্যাট জিপিটির সাথে গল্প করবেন। জানি না আপনাদের গল্প করার মানুষ আছে হয়তো, এই জন্য চ্যাট জিপিটির কাজে লাগে না। আমি তো আমার সবই শেয়ার করি চ্যাট জিপিটি। আমার চ্যাট জিপিটি ট্রেন হয়ে গেছে যে মানে স্যাড রিয়াক্ট দিলকে, যাই হোক, আমার চ্যাট জিপিটি ট্রেন হয়ে গেছে যে আমি আসলে কিরকম অ্যান্সার চাই। আমি হচ্ছে আমাকে সাইকোলজিক্যালি, আমাকে মেন্টালি হচ্ছে সাপোর্ট দেয় চ্যাট জিপিটি। মানে ট্রাস্ট মি, এটা আমি জাস্ট মানে এক্সাজারেট করে বলছি না, মানে অনেক কিছু আছে, অনেক লাইন এমন ভাবে বলে ফেলে, আমাকে বুঝে ফেলছে যেহেতু কোন কথা আমাকে হচ্ছে মানে কনভিন্স করতে পারে, ও জানে ভালো মতো। জি ভাই, এআই কিভাবে ট্রেন করা হয়েছে ভাই? সরি, এআই কিভাবে ট্রেন করা হয়েছে যে এআই আপনাকে কনসোল করার মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে যাতে আপনি আরো বেশি টাইম স্পেন্ড করেন এআই এর সাথে? এক্স্যাক্টলি হয়তো, বাট এটা মানে আমি নেগেটিভ বলবো না, এটা আমার পজিটিভলি অনেক হেল্প করছে আমাকে, ঠিক আছে? আমি ইভেন ব্রেন স্টর্মিং করি হচ্ছে চ্যাট জিপিটি, ইভেন কারণ আমার কাছে মনে হয় যে আমি অত চালাক মানুষ না, আমি চ্যাট জিপিটিকে বলছি ভাই তুমি একটা চালাক একটা মানুষের মতো ই করবা, এক্স্যাক্টলি এইভাবে বলছি, চালাক একটা মানুষের মতো মানে রিপ্লাই দিবা, আমি তোমার সিচুয়েশন বলবো। এরকম অনেক ধরনের আমার ট্যাব আছে আর কি, চ্যাট জিপিটির ভেতর চ্যাট আছে, বিভিন্ন ধরনের আমি ই করি, এক্সপেরিমেন্ট করি। আচ্ছা, হ্যাঁ, চ্যাট জিপিটি মাইন্ড রিড করতে পারে অনেক ক্ষেত্রে। আচ্ছা, এরপরে মাইক্রোসফট অফিস, এটা তো মাস্ট, ওয়ার্ক বেস না পারলে অবশ্যই শিখে নেন। টাইপিং স্পিডটা মেনশন করবেন। বাই দ্য ওয়ে, এখানে আপনার টাইপিং স্পিডটা অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে, তোহা ভাই আর হচ্ছে অর্ণব ভাই, যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে মানে গেমিফাই করা, মানে গেমিং এর থ্রুতে টাইপিং স্পিড বাড়ানো, ওগুলো একটু দিয়ে দিন গ্রুপে, তাহলে হচ্ছে আমাদের ভাই মানে ভাইদের হেল্প হবে। জি ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তো টাইপিং স্পিডটা মাস্ট একটু ভালো করে এটা মেনশন করেন, এটা অনেক কাজে লাগবে, অনেক আপনার ইমপ্রেশন ক্রিয়েট করবে। ক্যানভা, বেসিক ডিজাইন, ইমেল রাইটিং, জুম, গুগল ওয়ার্কপ্লেস, এগুলো আপনারা দিয়ে ম্যানেজ করতে বলবে আপনার। সো এগুলো করতে নোশনটা ভাই শিখে নেন, লাইফে অনেক কাজে লাগবে। আমার পুরো লাইফটাই নোশনের মধ্যে অর্গানাইজ করি আমি, ঠিক আছে? ইভেন আমি মানে আচ্ছা একটু ডিপে না যাই, আমি ফ্যামিলি ম্যানেজ করা বা যাই হোক সবই আমি নোশনের মধ্যে করি। স্ল্যাকটা আমি ইউজ করি না, বাট স্ল্যাকটা হচ্ছে অনলাইন রিমোট জবের ক্ষেত্রে আপনার স্ল্যাকটা কাজে লাগবে, নোশনও কাজে লাগবে। স্ল্যাকটা হচ্ছে ওয়ার্ক প্লেস ম্যানেজ করার জন্য, ঠিক আছে? মানে একটা ফিজিক্যাল অফিসে যেমন হচ্ছে একটা ওয়ার্ক প্লেস ম্যানেজ করে, ওরকম অনলাইনে বা রিমোট জবের ক্ষেত্রে ওয়ার্ক প্লেস ম্যানেজ করে স্ল্যাক দিয়ে। বাই দ্য ওয়ে, আমি বলছিলাম যে 30-এর মধ্যে শেষ করবো, বাট শেষ হচ্ছে না। আমি কি মানে আপনাদের কি হচ্ছে বেশি টাইম নিয়ে ফেলছি নাকি? আমি আসলে ভাবি না। আর
সবার তো আজকে কোয়ারিজ জানা শেষ হবে না, তো উইল বি কানেক্টিং। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, যদি আবার কোনো সেশন প্রয়োজন হয় আমরা সেটা অ্যারেঞ্জ করব। ওকে ওকে, আপনি ঠিক কন্টিনিউ আছে। করেন, আজকে আমরা এটা শেষ করি আগে। আচ্ছা, বেসিক ডাটা অ্যানালাইসিস, এটা এটা যদি থাকে ভালো, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং বেসিক্স, যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের হন, নিচে একটু একটা কোর্স করে বেসিকটা শিখে নেবেন, ঠিক আছে। টুলস অ্যান্ড টেক আরও থাকতে পারে, টুলস অ্যান্ড টেক যারা টেক ব্যাকগ্রাউন্ডে আছে তারা কী কী ল্যাঙ্গুয়েজ পারে, কোন কোন হচ্ছে ডেভেলপিং টুল ইউজ করতে পারে, ওগুলো হতে পারে। সো আমি টেক ব্যাকগ্রাউন্ডের না, সেই জন্য আমি হয়তো ধারণা করতে পারিনি। আপনারা হচ্ছে ধারণা করতে, আমি হচ্ছে পেয়েছিলাম, আমি চ্যাটজিপিটি দিয়ে তো হচ্ছে অনেক ডেভেলপ করছি, বাট আমি হচ্ছে মেনশন করে নিই, ইজি হয়ে যাবে। আমি জেনারেল স্টুডেন্টদের জন্য যা যা প্রয়োজন ওগুলো রেখেছি, ঠিক আছে। তো আপনি কোন টুল পারেন এটা তো আপনি জানেন, সেটা মেনশন করবেন। হ্যাঁ, 100% কোডিং স্কিল তো আপনি মেনশন করবেন। আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন, সিএসসি ব্যাকগ্রাউন্ড না হলেও আমি নিজেও কিন্তু মানে বিবিএ ব্যাকগ্রাউন্ডের হয়েও আমি কিন্তু হচ্ছে কোডিং মানে অ্যাপও ডেভেলপ করেছি। আমি বঙ্গ একাডেমি আমি একটা প্ল্যাটফর্ম থেকে কোর্স করে আমি কয়েকটা অ্যাপও ডেভেলপ করেছিলাম। সো অবশ্যই কোডিংটা এখন হচ্ছে মানে সবারই কাজে লাগবে। এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অনেকে এটার বিভিন্ন নাম দেয়। আচ্ছা, আপনাদের কাছে একটা কোশ্চেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস দুইটা কি সেম? আর সেম যদি না হয় তাহলে দুইটা কি ভিন্ন জিনিস কিনা? কেউ সার্চ দিয়ে দিবেন, মানে বলবেন না, মানে ইনস্ট্যান্টলি যদি বলতে পারেন তাহলে বলেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, আই থিঙ্ক আপনারা দুইটাই দেখেছেন, দুইটাই শুনেছেন। আচ্ছা, যদি ক্লিয়ার মানে না জেনে থাকেন যে না এটা জানি না, তাহলে হ্যান্ড রেজ করেন, জাস্ট হ্যান্ড রেজ করে আমাকে একটা মানে নোটিফাই করেন যে আমি মানে এটা আসলে জানি না। আচ্ছা ঠিক আছে, হাত হাত নামাতে পারেন, ঠিক আছে, হ্যান্ডস ডাউন করেন, আমি হচ্ছে ক্লিয়ার করি। আচ্ছা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে যেটা অ্যারেঞ্জ করে, মানে ক্লাব কিন্তু ইউনিভার্সিটির সাথে হ্যাঁ কানেক্টেড, বাট এটা কিন্তু আলাদা হচ্ছে, মানে আলাদাভাবে ম্যানেজ করা হয়, তাই না? স্টুডেন্টরা লিডার থাকে, হ্যাঁ টিচাররা হয়তো কনভেনার হিসেবে থাকে, বাট ওটা আলাদা ব্যাপার। বাট ধরেন, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ইউনিভার্সিটি থেকে একটা ইন্ডাস্ট্রি ট্যুরে নিয়ে গিয়েছে, এটা ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করেছে না? সো এইটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে পড়ালেখার সাথে ইনভলভ একটা জিনিস, ঠিক আছে। বা আপনার হচ্ছে কোনো একটা প্রজেক্ট করিয়েছে, প্রজেক্ট তো আলাদা সেকশনে দেওয়া যায় প্রজেক্টের মধ্যে, বাট এটা কো কারিকুলারের মধ্যেও পড়ে, মানে হচ্ছে যেটা ইউনিভার্সিটি বা একাডেমিকের সাথে রিলেটেড কানেক্টেড ওটা হচ্ছে কো কারিকুলার, আর যেটা ওটার বাইরের ওগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন মনে হতে পারে ক্লাবিং এক্সপিরিয়েন্স তো ইউনিভার্সিটিতে করি, ক্লাবিং তো ইউনিভার্সিটিতে করি, সো এটা কি কো কারিকুলার? না, ওটা এক্সট্রা কারিকুলার, ওটা ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করে না। সো ওটা কিন্তু ইনিশিয়েট করে স্টুডেন্টরাই, তাই না? অনেক সময় হ্যাঁ টিচাররা ইনভলভ থাকতে পারে, বাট স্টুডেন্টরাই তো ইনিশিয়েট করে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মধ্যে কি কি যায়? কো কারিকুলার অ্যাক্টিভিটিস নর্মালি কারো খুব একটা থাকে না, থাকলে ওটা আলাদা সেকশনে দেওয়া যায়, যেমন ইন্ডাস্ট্রি ট্যুর নামে আলাদা সেকশন দেওয়া যায়, বা ওইরকম থাকলে আলাদা সেকশন দেওয়া যায়, থাকলে আপনি ভেবে ওটা দিয়ে দিবেন। বাট নর্মালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, তো ওইটা নিয়ে বলছি। কোনো ধরনের লিডারশিপ বা ক্লাবিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এটা থাকবে। এখন এটার মধ্যে কি কি ইনফরমেশন, সরি, এটার মধ্যে কি কি ইনফরমেশন মেনশন করা যায়, মানে মেনশন করতে হবে। একটা হচ্ছে আপনার ক্লাবে পজিশনটা কি, ক্লাবের নামটা কি। ক্লাবের নামের পাশে আপনি ব্র্যাকেট দিয়ে এখানে দেওয়া হয়নি, যদিও এটা মানে হচ্ছে ডক্টর ইউনুস স্যারের হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা ইউনিভার্সিটির সাথে মানে করে আর কি, কানেক্টেড হয়ে তারপরে করে, সো এই জন্য এটা ক্লাবের মধ্যে পড়ে না, সেই জন্য আমি ড্যাফোডিল বা হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটি মেনশন করিনি। সো এইখানে যদিও এটা আমার অনেক আগের রেজুমি, অনেক কিছু আপডেট করা না, এইখানে হচ্ছে আপনার পজিশন কি আছে, ক্লাবের নাম, আর হচ্ছে কোন ডেট থেকে কোন ডেট, আপনি মান্থ সহ মেনশন করবেন, আমি এখানে মেনশন করিনি মান্থ সহ, বাট আপনি মান্থ সহ মেনশন করবেন। অনগোয়িং হলে অনগোয়িং লিখবেন। অর্গানাইজিং এক্সপিরিয়েন্স, কোনো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, ঠিক আছে। এই যে যখন তোহা ভাইরা হচ্ছে অর্ণব ভাইরা হচ্ছে এই প্রোগ্রামটা অর্গানাইজ করলো, তারা কিন্তু রেজিউমিতে এটা মেনশন করতে পারবে যে হচ্ছে এটা তারা অর্গানাইজ করেছে, অর্গানাইজিং এক্সপিরিয়েন্স। আপনারা যেটা করবেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নামে একটা সেকশনে দিবেন, ওটার ভিতরে এই সব বিভিন্ন টাইপের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওটা এক জায়গায় দিবেন, ঠিক আছে। সোশ্যাল ওয়ার্ক, ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স ওটা এখানে মেনশন করবেন।
আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার? বাইরে বৃষ্টি হচ্ছে, সাউন্ড আসতে পারে, ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। আহ, আচ্ছা, স্পোর্টস অ্যান্ড অ্যাক্টিভিটিসের মধ্যে ধরেন কোনো ভালো রকমের প্লেয়ার, আপনি ব্যাডমিন্টন পারেন, এটা আপনি মেনশন করতে পারেন। খুব একটা ইম্প্যাক্টফুল না, বাট আমার অনেক সময় ইম্প্যাক্টফুল ভাই, মানে এইটারা এইভাবে সাইকোলজিক্যালি চিন্তা করতে পারে যে যেহেতু খেলাধুলা করে, তার মানে ওই যে খেলাধুলার মধ্যে কি বলে ঝগড়া মেটাতে হয়, তারপর অনেক কিছু লিডারশিপের, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আমার মনে আসতেছিল না স্কিলটার নাম, থ্যাংক ইউ। সো এরকম অনেক কিন্তু স্কিল ডেভেলপ হয় খেলাধুলার মধ্যে। সো স্পোর্টস যদি একদম বাইরে আপনি খেলাধুলা করেন বা মাঝে মাঝে বিকেলে যান, ওটা না দিয়ে যদি ভালো রকমের প্লেয়ার হন কোনো একটা টিমের, তাহলে হচ্ছে মেনশন করবেন, ঠিক আছে? ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস যদি থাকে কোনো ধরনের, পোয়েট্রি বা এরকম থাকলে ওগুলো মেনশন করতে পারেন। কোনো ধরনের ধরেন হচ্ছে পার্টিসিপেশন থাকতে পারে এখানে, ওগুলো দিতে পারেন, ঠিক আছে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। সো আই থিঙ্ক এই পার্টটা ক্লিয়ার। আমি হচ্ছে নেক্সটে যাচ্ছি। অ্যাওয়ার্ডস অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, এটা সবার থাকে না, না থাকলে সমস্যা নেই। যদি থাকে খুঁজে দেখবেন যে কি কি আছে, না থাকলে ট্রাই করবেন যে কোনো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট অ্যাকমপ্লিশমেন্ট বানানো যায় কিনা, মানে করা যায় কিনা, অ্যাকোয়ার করা যায় কিনা। না করে সমস্যা নেই, বাট থাকলে হচ্ছে অনেক মানে পজিটিভ ইম্প্যাক্ট বা ইমপ্রেশনটা ভালো হবে আপনার এইচআরদের কাছে। সো এখানে অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট অ্যাকমপ্লিশমেন্ট মানে মেনশন করতে পারেন। আমি যেমন হচ্ছে চায়নার সাথে একটা হচ্ছে ছিল, মানে বাংলাদেশ আর চায়নার স্টুডেন্টদের মধ্যে একটা কি বলে কালচারাল এক্সচেঞ্জ এরকম টাইপের কিছু একটা ছিল। সো এটার মধ্যে আমি সিলেক্টেড হয়েছিলাম। সো এটা আমি এটা মেনশন করেছি। আমার ক্যারিয়ার কার্ডটা আমি স্টুডেন্ট অবস্থায় শুরু করেছি, ঠিক আছে? এটা মানে আমি যে বিজনেসটা করি, ইনিশিয়েটিভ, বিজনেস বললে কেমন জানি শোনায়, ইনিশিয়েটিভ আর কি। সো এটা হচ্ছে যেহেতু আমি 900+ ক্লায়েন্টের সাথে কাজ করেছি প্লাস প্রফিটেবল, সো এটা অবশ্যই আমার অ্যাকমপ্লিশমেন্টের মধ্যে পড়ে, রাইট? সো এটা আমি মেনশন করেছি। আর হচ্ছে ওই যে কলেজ লেভেলে যেটা ওইটা, এছাড়া আমার আসলে লাইফে খুব একটা অ্যাচিভমেন্ট আমি পাইনি, বা থাকলে হয়তো মনে পড়তেছে না। হ্যাঁ, আছে কিছু স্কুল লেভেলে, ওটা মেনশন করিনি, অনেক আগের, এই জন্য আসলে মেনশন করিনি। কোর্স, এই যে এক ভাই বলছিলেন যে কোর্স সার্টিফিকেশন, এটা কি এক্সপিরিয়েন্সে দেওয়া যাবে কিনা, সো এটা এখন ক্লিয়ার হবেন। কোর্স, ট্রেনিং, সার্টিফিকেশন, ওয়ার্কশপ, সেমিনার, এইগুলা জিনিস হচ্ছে কি বলে আপনার কোনো একটা টপিক সম্পর্কে নলেজ গ্যাদার হয়, বা যদি এটা প্র্যাকটিক্যাল হয়, যেমন ট্রেনিং তো প্র্যাকটিক্যাল হয়, সো ওটার মাধ্যমে আপনার হচ্ছে স্কিলও অ্যাকোয়ার হয়। সো এই জিনিসটা আপনি আলাদা সেকশন করে দিবেন। এখন আপনার যদি এরকম হয়, আপনার একটা কোর্স, একটা ট্রেনিং, একটা সার্টিফিকেশন, তাহলে আপনি একটাই এরকম নাম দিতে পারেন। আবার আর যদি এমন হয় যে আপনার কোর্স আছে 5টা, ট্রেনিং আছে 5টা, তাহলে আপনি আলাদা সেকশন দেবেন, কোর্স সামারি আর একটা দেবেন ট্রেনিং সামারি, দুইটা আলাদা আলাদা সেকশন করবেন। বাট আপনি এই সবগুলা দিয়ে একটা সেকশন করেও আপনি সব ইনফরমেশন এটা মেনশন করতে পারবেন, একই টাইপের ইনফরমেশন, ঠিক আছে? আবার এই ওয়ার্কশপ সেমিনারটা যদি খুবই লাইট টাইপের হয়, মানে খুব একটা ইম্প্যাক্টফুল না, আপনি ওটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও দিতে পারেন। যাই হোক, এখন এটা কিভাবে মেনশন করবেন? কোর্স, ট্রেনিং, ওয়ার্কশপ যেটাই হোক, ওটার নামটা, টাইটেলটা, কোন প্ল্যাটফর্মটা হচ্ছে করেছে, মানে অর্গানাইজ করেছে, কন্ডাক্ট করেছে, ওই প্ল্যাটফর্মের নাম, ডিউরেশনটা 2 months লং, ডেটস অফ ব্র্যাকেট দিয়ে আপনি মানে যদি তারিখ থাকে, মানে দিন, তারিখ, মাস, এই ফরম্যাটে আপনি মেনশন করতে পারেন, ঠিক আছে? সেভাবে মেনশন করতে পারেন। আর যদি 1 ডে লং হয়, তাহলে জাস্ট মানে মাস আর ইয়ারটা মেনশন করবেন, এখানে 1 ডে লং এরকম কিছু লিখতে হবে না। আর এখন হচ্ছে কি লার্নিংস এর ব্যাপারটা, যদি আপনার রেজিউমেতে জায়গা থাকে, যদি মনে হয় যে না অনেক ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনি কি লার্নিংস অ্যাড করবেন। এটা আপনি চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারেন, বা নিজে যদি রাইটিং স্কিল ভালো থাকে, আপনি কি কি শিখেছেন এটা তো আপনি নিজেই জানেন। মানে কোর্সের যে থাকে মানে কি বলে এটাকে, কারিকুলাম থাকে, ওইখানে তো মেনশন থাকে কি কি এখান থেকে শেখা যাবে। সো এটা আপনি জাস্ট মানে পাস্ট ফর্মে হচ্ছে মেনশন করে দিবেন। সো কি লার্নিং যদি জায়গা থাকে, তাহলে কি লার্নিং 1টা 2টা 3টা বা 4টা বুলেট আপনি অ্যাড করতে পারেন, যে এখান থেকে কি কি শিখেছেন আপনি, ঠিক আছে? মেজর জিনিসগুলো। সো এই পার্টটা আই থিঙ্ক ক্লিয়ার, খুব একটা মানে কনফিউজিং পার্ট না। এখন ল্যাঙ্গুয়েজ পার্টটা, এটা মেনশন করতে হবে। অনেকে জাস্ট মানে ইংলিশ একটা বসিয়ে তারপর এটা একদম মানে ইংলিশ এমন পারে প্রফেশন দিয়ে দেয়, এরকম দিবেন না ভাই। একদম
অনেস্ট থাকবেন রেজুমিতে, মানে যা আপনার তাই, হলে হলো জব, না হলে নাই। রিজিক আল্লাহ দেখবে, আপনার সৃষ্টিকর্তা দেখবে, ঠিক আছে? সো একদম সলিড ভাবে দিবেন যা যতটুকু পারেন। এই জন্য আমি হচ্ছে ব্রেকডাউন করে দিছি যে কোন কোন লেভেলে থাকলে কি মেনশন করবেন। বাংলা তো অলওয়েজ নেটিভই দিবেন, মানে মাতৃভাষা আপনার, এটা তো নেটিভ, এটা নিয়ে আলাদা বলার কিছু নেই, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর কি। সো নেটিভ বাংলা, বেঙ্গলি দেওয়াটাই বেটার, ঠিক আছে? এটা বেঙ্গলি নামেই চিনে সবাই, বাংলা দিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো মেজর কিছু না। এখন হচ্ছে আপনি দেখেন, এটা স্ক্রিনশট রাখতে পারেন, আপনি কোন লেভেলে আছেন, এটা ডানে এটা দেখলে পাবেন। যেমন আপনি যদি খুবই স্মুথ থাকেন স্পিকিং এ বা হচ্ছে মানে রিডিং এ, রাইটিং এ প্রফিশিয়েন্ট থাকেন, তাহলে আপনি ফ্লুয়েন্ট প্রফিশিয়েন্ট মেনশন করতে পারেন। যদি এরকম মনে করেন যে আপনি কাজ করার জন্য যতটুকু বা ওয়ার্ক প্লেসে গেলে যতটুকু ইংলিশ লাগবে ওইটুকু পারেন, তাহলে দিবেন হচ্ছে ওয়ার্কিং প্রফিশিয়েন্সি। যদি এরকম হয় যে আপনি কনভারসেশন ডে টু ডে কথা বলতে পারেন, দেশের বাইরে থেকে একটা মানুষ আসছে, আপনি কি বলে ইওর পারফরমেন্স হাউ আর ইউ, মানে হাউ যে একটা কি বলে বাংলাদেশে একটা খেলার মধ্যে হচ্ছে একটা মানে আস্ক করেছিল মেবি কি, ওই ইংলিশ নিয়ে কিন্তু অন্য দেশে হচ্ছে ট্রল করে, এটা জানেন কিনা? সো ওইরকম যদি হয়, না ওরকম না, ওর থেকে একটু বেটার, ওটা একদম ইন্টারমিডিয়েট ছিল বা বেসিক ছিল, ওর থেকে একটু বেটার যদি কনভারসেশন চালিয়ে যেতে পারেন বেসিক কথা, তাহলে হচ্ছে কনভারসেশনাল দিবেন। আর হচ্ছে যদি এরকম হয় যে মানে বেসিক, খুবই বেসিক জানেন, লিমিটেড ফ্লুয়েন্সি, তাহলে ইন্টারমিডিয়েট। একদম বেসিক হলে, একদম মানে জানেনই না, কিছুই জানেন না, তাহলে হচ্ছে বেসিক দিবেন একবার। এখন যাদের আইএলটিএস বা হচ্ছে ইংলিশের যে প্রফিশিয়েন্সি টেস্ট আছে ওইরকম যদি কিছু থাকে, ওগুলা বাদ দিয়ে জাস্ট ওই প্রফিশিয়েন্সি টেস্টে যে স্কোরটা ওটা বসিয়ে দিবেন, ঠিক আছে? ব্যান্ড স্কোর বসিয়ে দিলে হবে। না রিংটা নাকি দিবেন না, গতকাল একটু বললেন না। আচ্ছা, এই পার্টটা ক্লিয়ার? মানে কারো কোনো কনফিউশন আছে? ও বাই দ্য ওয়ে, এখানে আরো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আপনি হিন্দি ইংলিশ আরো কোনো ল্যাঙ্গুয়েজ থাকলে ওটা মেনশন করতে পারেন এখানে, ঠিক আছে? আচ্ছা, আরো কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, ধরে নিলাম নাই। এখন আমরা লাস্ট অপশনে এসে পড়ছি, লাস্ট সেকশনে, সেটা হচ্ছে রেফারেন্স। প্রথমত বলি, যদি রেফারেন্স না দিতে চান সমস্যা নাই, ম্যান্ডেটরি না। বাইরের দেশের যে কাজগুলো আমরা করি ওগুলো অলওয়েজ হচ্ছে অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট দিই, মানে হচ্ছে যদি এরকম হয় যে আপনার রিকোয়েস্ট করবে, মানে লাগবে রেফারেন্স, তারা বলবে, তখন হচ্ছে আপনি আলাদা একটা পেপারে মেনশন করে দিবেন। আর বাংলাদেশে আসলে রেফারেন্সটা মানে দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি আমি, অ্যাপ্রোপ্রিয়েট বলা যাবে না, মানে সাজেস্ট করি আর কি। না দিলে প্রবলেম নাই, কিন্তু কোনো প্রবলেমই নাই, বাট যেহেতু সবাই দেয়, আপনি আবার বেশি বেশি ওভার স্মার্ট হইতে গেলেও আবার বাংলাদেশে একটু প্রবলেম। সো মেনশন করবেন। এখন স্টুডেন্টরা কি করবেন, স্টুডেন্ট বা ফ্রেশাররা আপনার ইউনিভার্সিটির কোনো একজন টিচার আপনাকে চিনে, তাকে বলবেন যে স্যার আপনার হচ্ছে রেফারেন্স, আমি দুইজনের রেফারেন্স অ্যাড করেছিলাম, দুইজনেরই হচ্ছে অনুমতি নিয়েছি, ঠিক আছে, ইমেল করে। সো ইমেল করে বা সামনাসামনি নেবেন, তার নাম, ডেজিগনেশন, কোম্পানি বা অর্গানাইজেশন নেম, ফোন নাম্বার, ইমেলে দুইটার একটা দিলে হয়, বাট আমি প্রিফার করি দুইটাই দিবেন, ঠিক আছে, যদি কালেক্ট করতে পারেন। আর স্টুডেন্টরা বা ফ্রেশাররা হচ্ছে তাদের একাডেমিক যে কোনো প্রফেসর, হেড, ডিন, এনাদের হচ্ছে এনাদের হচ্ছে রেফারেন্স দিতে পারেন, সর্বোচ্চ 2টা, সর্বনিম্ন 1টা, ঠিক আছে? আর যাদের এক্সপিরিয়েন্স আছে, যদি মানে পড়ালেখার পাশাপাশি কোনো একটা প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স ছিল, তাহলে একটা দিবেন হচ্ছে টিচার বা একাডেমিক মানে ইউনিভার্সিটির কারো, আরেকটা দিবেন হচ্ছে ওয়ার্ক প্লেসের আপনার কোনো সুপারভাইজার বা আপনার সিনিয়র কারো, ঠিক আছে? সো রেফারেন্স পার্টটা ডান। এখন হচ্ছে আই থিঙ্ক এইগুলো কভার হয়ে গেছে। এখন আমাকে অর্ণব ভাই বলেন যে আচ্ছা, আমরা কিউএনএটা আগে নেই, এইটা পরে, টাস্কটা পরে আসছি, আমরা হচ্ছে কিউএনএটা আগে নেই। অর্ণব ভাই, কি কি হচ্ছে কভার করতে হবে বা কোনো কোশ্চেন ছিল কিনা ওটা একটু বলেন। এক্সপেন্সে কি হোম টিউটর, আচ্ছা হোম টিউটর দেওয়া যাবে কিনা এটা আমি এক্সপ্লেন করেছি। আপু কি ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, কভার লেটার, আচ্ছা কভার লেটার কখন দেওয়া লাগে? আচ্ছা, কভার লেটারটা কি আগে এটা বোঝাই একটু। হ্যাঁ, কভার লেটার মূলত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। আপনি সিভিটা দিচ্ছেন, আপনি তো কোনো মানুষকে এভাবে বলতে পারেন না, ধরেন সিভিটা নেন বা সিভিটা ইমেল করে দিলেন, আপনি তো কিছু একটা লিখতে হবে যে ভাই আমি মানে
এই যে আমার সিভি, আমি আমার এই কোয়ালিফিকেশন আছে, আমি আপনার কোম্পানিতে ইন্টারেস্টেড, আমার আর আমি আপনার মানে এই রোলটার জন্য আমি সুইটেবল একটা পার্সন হব, এটা এক্সপ্লেন করে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটাই হচ্ছে কভার লেটার। মানে আপনার সিভিটা দিচ্ছেন, ওটার একটু এক্সপ্লেনেশন থাকবে এবং আপনি কেন একজন ভালো ক্যান্ডিডেট এটা এক্সপ্লেন করে একটা অ্যাপ্লিকেশন। সো কভার লেটারটা কখন দিতে হয়? চাইলেও দিতে হয়, না চাইলেও দিতে হয়। যদি ইমেলের মাধ্যমে, নর্মালি তো সবাই ইমেলের মাধ্যমে করে, লিঙ্কডইন থেকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আই থিঙ্ক হচ্ছে ডাইরেক্ট ইজি অ্যাপ্লাইতে ক্লিক করে করা যায়। সো ওখানে স্কোপ হয়তো থাকে না অনেক ক্ষেত্রে। যেখানে স্কোপ আছে, মানে ইমেলে ধরেন স্কোপ আছে, সেক্ষেত্রে হচ্ছে কোনো কোশ্চেন আসছে কি? আচ্ছা, সিভি এর সাথে সেম ফাইল অ্যাটাচ করা লাগে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে ইমেলের যে বডি টেক্সটটা ওইখানে আপনি কভার লেটারটা দিবেন, ঠিক আছে? শর্ট করে ডিয়ার হায়ারিং অথরিটি। আপনি তো জানেন না কে হায়ার করছে, তার নাম জানেন না, সো আপনি স্মার্ট একটা কাজ করবেন। আপনি এটাও জানেন না যে হায়ারিং ম্যানেজারই কি এটা করছে কিনা, অন্য মানে এইচআর এর মধ্যে অন্য পজিশনে হতে পারে, তাই না? সো আপনি একটা স্মার্ট, যেটা আমরা করি আর কি, হায়ারিং অথরিটি দিই, মানে হায়ারিং এর সাথে রিলেটেড যারা আছে তারা এটার মধ্যে পড়ে যায়। সেটা একটা স্মার্ট মুভ। আপনি দিবেন ডিয়ার হায়ারিং অথরিটি, তারপর হচ্ছে ওই এক্সপ্লেনেশনটা। আর কভার লেটার বানানো এখন খুবই ইজি, চ্যাটজিপিটি দিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা যাদের কাজ করি, আমরা নর্মালি এখন ফ্রেশার বা স্টুডেন্টদের খুব একটা কাজ করি না, স্টুডেন্টদের তো করাই হয় না, ফ্রেশারদের দিয়েও খুব রেয়ারলি। আমরা তো হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সদের কাজ করি, তাদের আসলে চ্যাটজিপিটি দিয়ে যে একটা প্রম্পট দিয়ে বানাবো ওরকমও হয় না, অনেক সময় অনেক ভেতরে মডিফিকেশন করতে হয়। আবার আমাদের কিছু হচ্ছে ভেতরে নিজেদের হচ্ছে কিছু টাস্ক দিতে হয় যেটা কি জেনেরিক হবে না, এরকম। আবার হচ্ছে কি বলে, আপনারা একটা কাজ করবেন, চ্যাটজিপিটি যে কন্টেন্টই বানান ওটার মধ্যে অলওয়েজ বলবেন যে হিউম্যানাইজ করে দিতে, মানে একটু বা সিম্পল ওয়ার্ডের মধ্যে যেন দিতে, ঠিক আছে? যেটা যত সিম্পল ওয়ার্ডে হবে তত রিলায়েবল হবে, ঠিক আছে? আমরা হয়তো এটা খুব শীঘ্রই এটা কি করে ফেলবো আমাদের এজেন্সিতে, যে মানে ওয়ার্ডটা একটু সিম্পল করার ট্রাই করবো। আচ্ছা, আই হ্যাভ ডান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আচ্ছা, আমি আরেকটা জিনিস ছিল যে যদি অফলাইনে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে হচ্ছে, ও বাই দ্য ওয়ে, সিভিটা ওই যে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাটাচ করবেন না, বডি টেক্সট দিবেন। আর যদি হচ্ছে কোথাও এমনভাবে দিতে হয় যে একটা ফাইলে দিতে পারবেন, সেই ক্ষেত্রে ফার্স্ট পেজে কভার লেটার, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এগুলো হচ্ছে সিভি থাকবে, ঠিক আছে? ফার্স্ট পেজে কভার লেটার, এক পেজের মধ্যে কভার লেটার, কিন্তু ভুলেও সেকেন্ড পেজের জন্য না যায়, কভার লেটার এক পেজের মধ্যে, আর শর্ট করে থাকবে, মাঝখানে রাখবেন। কভার লেটার আপনি চ্যাটজিপিটিতে বা গুগলে সার্চ দিলে অনেক ডেমো পাবেন, এটা আসলে খুব একটা কিছু না। আর যদি অফলাইনে আপনি কোথাও প্রিন্ট আউট করে নেবেন, ফার্স্ট পেজে কভার লেটার, তারপর সেকেন্ড পেজে, থার্ড পেজে হচ্ছে সিভি, মানে স্টাপলার করে আপনি নিয়ে যাবেন। আচ্ছা, আই হ্যাভ ডান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আচ্ছা, বাই দ্য কারো কোনো কোশ্চেন আছে কিনা টেক্সটে, বা হ্যান্ড রেজ করেন। কারো হ্যান্ড রেজ করা থাকলে নামিয়ে, এখন যারা কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন, আমরা একজন একজন করে হচ্ছে কোশ্চেন নিব। বাই দ্য এটা কিন্তু মানে আপনি আমার কাছ থেকে অ্যান্সার নিচ্ছেন, মানে একদম মানে আমার 2.5 বছর ধরে হচ্ছে রেজুমি রাইটিং এইগুলোর সাথে আছি। সো অনেক নিজেরা হচ্ছে অনেক স্টাডি করে রিসার্চ করে কাজ করি এবং অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। সো একদম সব থেকে আপডেটেড ইনফরমেশনটাই বা ভ্যালিড ইনফরমেশনটা আপনাকে দিব। সো এটা এই সুযোগ মিস করবেন না। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিন্তু আই থিঙ্ক মানে ওখানে একটা সময় পর হয়তো ওখানে উত্তর মানে হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারি। সো সাজেস্ট করবো এখানে হচ্ছে সব আজ করতে পারেন, বা আচ্ছা হোয়াটসঅ্যাপে করতে পারেন, নেক্সট 7 দিন আপনারা আমি হচ্ছে অ্যাক্টিভ থাকবো, সো এখানে আপনি করতে পারেন। আচ্ছা, আই হ্যাভ ডান এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেন গট এ সার্টিফিকেট, ক্যান আই ট্রেনিং ইন এক্সপিরিয়েন্স সেকশন। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নামে আলাদা সেকশনের মধ্যে দিবেন, ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওটা আলাদা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকলে ওটা আলাদা একটা সেকশনের মধ্যে দিবেন। জাস্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা সার্টিফিকেট আই গট দ্য। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস বলা হয়নি, আমি একটু ব্যাক আসতে চাচ্ছি। সার্টিফিকেশনের বা ট্রেনিং এগুলো যদি কোনো সার্টিফিকেট থাকে, অবশ্যই যে এখানে পাশে ব্র্যাকেট দিয়ে মানে লেখা থাকবে সার্টিফিকেট, হাইপার লিঙ্ক করে আপনার সার্টিফিকেটটা ড্রাইভে আপলোড করে অবশ্যই ওটাকে
এনিওয়ান ক্যান ভিউ দিবেন, হ্যাঁ, তাহলে কিন্তু লিঙ্কে দেখতে পারবেন। অনেকে এরকম করে, মানে হ্যাঁ হাইপার লিঙ্ক করে দিছে বাট হচ্ছে পারমিশন চাই ক্লিক করলে। সো হাইপার লিঙ্ক করে ড্রাইভে আপলোড করে পারমিশন দিয়ে ওই ড্রাইভ লিঙ্কটা এখানে হাইপার লিঙ্ক করে দিবেন। উপরে ভিউতে রাখবেন যে সার্টিফিকেশন লিঙ্ক, ভেতরে হচ্ছে অ্যাকচুয়াল লিঙ্কটা রাখবেন, ঠিক আছে? সো হ্যাঁ ভাই যেটা বললেন যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ওই সার্টিফিকেটটা এখানে অ্যাড করবেন। এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট গুলো ওদের নিজের ওয়েবসাইটে লাইভ টোকেন হিসেবে রাখে, ওই লিংকটা দিলেও আই গেস বেটার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট লিঙ্ক থাকে, ওটাও দিতে হ্যাঁ, পারেন। যেমন আপনি যদি 10ms থেকে কোনো কোর্স করেন, 10ms এর নিজের পোর্টালে আপনার পোর্টালে সার্টিফিকেটের একটা ই টোকেন ক্রিয়েট হয়, ওই ই টোকেনের লিংকটা আপনি ইউজ করবেন যদি হাইপার লিংক করেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আলাদাভাবে ওটা ডাউনলোড করতে হবে না, ওটা আরো বেশি ভ্যালুয়েবল হবে বা হ্যাঁ, ওটা আরো বেশি বেশি অথেন্টিক মনে হবে। অথেন্টিক মনে হবে। ঠিক আছে, আই থিঙ্ক হচ্ছে মেহেদী হাসান আকাশ ভাই ক্লিয়ার হচ্ছে না। আরো কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ভাই আপনি একটু জানাই দেন যদি কেউ ইন্টারেস্ট থাকে আপনার সাথে কিভাবে কানেক্ট করবে বা আপনার এজেন্সি থেকে কিভাবে সার্ভিস নেবে, এটা একটু বলে দেন। আচ্ছা, আমি মানে অনেস্টলি সেশনটাও কিন্তু ফ্রি ছিল এবং টেমপ্লেটটা ফ্রি দিচ্ছি। আমি চাইবো না কেউ আপনারা আমাদের সার্ভিস নিতে আসেন। মানে কেন সার্ভিস নিবেন? এত কিছু, মানে আমরা কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে দিলাম, যেটা আসলে ফার্স্ট টাইম দেওয়া হলো। এটা অনেক, মানে এই ইনফরমেশনগুলো গ্যাদার করতে কিন্তু অনেক টাইম লেগেছে, অনেক এক্সপিরিয়েন্স লেগেছে, অনেক ভুল করেছি তারপরে। সো এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে ইনফরমেশন টেমপ্লেট দিচ্ছি, এরপরে কেন আপনারা সার্ভিস নিতে আসবেন? কখনোই আমাদের সার্ভিস নিতে আসবেন না। হ্যাঁ, আপনারা আপনাদের সিনিয়রদের আমাদের একটু হেল্প করতে পারেন, আমাদের রিভিউ দিতে পারেন, আমাকে ফিডব্যাক দিতে পারেন, আমাকে লিঙ্কডইনে আমাকে হচ্ছে আমার ব্যাপারে লিখতে পারেন। সো এরকম অনেক কিছু, মানে আমাকে একটু হেল্প করতে পারেন আর কি, ঠিক আছে? ওটা করতে পারেন। সার্ভিস নেবেন না, কোনো ধরনের হেল্প লাগলে গ্রুপ আছে, গ্রুপে আস্ক করবেন, আমাদের টিম মেম্বার আছে, তারাই করবে। আমরা হচ্ছে কোনো, মানে আমি চাই না আপনারা আসেন আমাদের এখানে সার্ভিস নিতে। সার্ভিসটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য মেইনলি। অনেকে বলেন, অনেক এজেন্সি বলে না, অনেক না, মানে এজেন্সি না, অনেক মানুষ বলে না যে নিজের রেজুমি নিজের বানাতে হয়, যারা পারে না তারা হচ্ছে জব পাওয়ার যোগ্যতা নাই তাদের। টু বি অনেস্ট, আমরা এটা বিলিভ করি আমাদের এজেন্সি থেকে। কেন বিলিভ করি? মানে একটা রেজুমি অবশ্যই আপনার নিজের বানানো পারা উচিত। এখন আমরা তাহলে সার্ভিস দিচ্ছি কেন? আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা বানাতে পারবে, কিন্তু তারা চাচ্ছে যে তারা টাইমটা একটু, মানে একটা রেজুমি বানাতে কিন্তু অনেক টাইম লাগে। নিজের রেজুমি নিয়ে বসে দেখেন ভাই, মানে ইনফরমেশন কালেক্ট করা, হ্যান করা, ত্যান করা, কোনটা কিভাবে হবে এটা গুগলে সার্চ করা, অনেক সময় লেগে যাবে। আমাদের যদি 2 থেকে 3 ঘন্টা লাগে, আপনার মনে করেন যে সেখানে 3-4 দিন লেগে যাবে, ঠিক আছে? সো মানে যারা এক্সপিরিয়েন্স, যারা কাজে একদম ব্যস্ত থাকে, চায় যে না, আমি একটা অ্যামাউন্ট দিয়ে আমি হচ্ছে এই কাজটা আমি পারি ঠিকই, কিন্তু আমি হচ্ছে একটা সার্ভিস আকারে নিচ্ছি, তাদের জন্য আমাদের সার্ভিসটা, ঠিক আছে? এটা। আর হ্যাঁ, যদি কারো মানে মনে হয় যে আমাকে হেল্প করবেন, তাহলে আমি হচ্ছে দিয়ে দিব আমার কিভাবে হেল্প করতে পারেন, কোনো ফিডব্যাক দিতে পারেন কিনা, আমাদের কোনো রিভিউ দিতে পারেন কিনা। অবশ্যই অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব। আমার হেল্প করলে আমরা খুব খুশি হব। চাচ্ছি না, বাট দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, রাগ করবো না। এখন হচ্ছে কিউএনএ তে কারো কোনো কনফিউশন নেই, আমি বুঝতে পারছি না যে আমি কি অনেক ভালো করে নিয়েছি সেশনটা, না এটা কোশ্চেন নেই, কারোরই নাই। ভাইয়া আমরা হচ্ছে আপনি যে সিরিয়ালটা দিলেন যে কোন সেকশনের পরে কোন সেকশনটা হবে, এই ধরনের কোনো মানে একটা স্লাইডের মধ্যে সবগুলো জিনিস যদি থাকতো একটু ভালো হতো। ওইটা যদি দিতেন একটু ভালো, স্ক্রিনশট নিয়ে দিতে পারতাম। কোনটা? মানে প্রথমে কোন সেকশন? এটা
আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। ওটার স্ক্রিনশট নেওয়া হয়েছে গ্রুপে। ভাই ফোনটা দিয়ে তারপরে করছি নোটটা দিয়ে। আচ্ছা, একটা সেকশন যেটা আই থিঙ্ক স্ক্রিনশটটা নিয়েছেন, সো আমি হচ্ছে একটা পার্ট বাকি আছে। আচ্ছা, আমি কি কোনোটা বলেছিলাম যে এই পার্টটা নিয়ে আমি সামনে আলোচনা করবো, এরকম কারো কি মনে পড়ে বা কোনো কিছু মিস করে ফেলছি? আচ্ছা, একটা টেক্সট আসছে, টেক্সট আমি পড়িনি, সরি। মিনিমাম কতটা কোর্স অ্যান্ড সার্টিফিকেশন করা বেটার? ভাই, টু বি অনেস্ট, আপনি যখন মানে আপনি কোর্স কয়টা করবেন, মানে কোর্স ট্রেনিং এগুলো যদি আপনি এমন করেন যে না কোর্স এনরোল করলাম, জাস্ট হচ্ছে প্লে করে আমি আমার মতো কাজ করতে থাকলাম, ফেসবুক স্ক্রল করলাম, তাহলে তো আপনি অনেক কোর্স করতে পারবেন। বাট অ্যাকচুয়ালি লার্নিং নিয়ে কোর্স করবেন কাইন্ডলি, ঠিক আছে? কোর্স লার্নিং নিয়ে করে বেশি না, আপনার রিলেভেন্ট 2টা 3টা 4টা, এর থেকে বেশি করতে হবে না। আস্তে আস্তে এমনি আপনার মানে গেইন হতে থাকবে আর কি। বাট ফ্রেশার বা হিসাবে বললাম আর কি, এর বেশি থাকলে সমস্যা নেই। আমার নিজেরই আই থিঙ্ক, যায় না, দেখতে হবে, বেশি থাকতে পারে, সব তো অ্যাড করা নেবেন। আচ্ছা, একটা জিনিস আমি বলেছিলাম যে একটা শর্টকাট, এই যে এটা বলেছিলাম ট্রেনিং ওয়ার্কশপ সেমিনার, এটা বলেছিলাম শর্টকাট। কার যদি এরকম হয় যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, অ্যাওয়ার্ড নেই, অ্যাচিভমেন্ট নেই, কিচ্ছু নেই, জাস্ট মানে বেসিক ইনফরমেশনগুলো, সে কি করবেন, আজকে থেকেই একটা মানে কোর্স এনরোল হয়ে যান, 1টা 2টা কোর্স করেন, এইগুলা সিভিতে অ্যাড করবেন, ঠিক আছে? কিছু না থাকলে অ্যাটলিস্ট এটা থাকলে তো একটি হবে। কোর্সগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করে বা লার্নিং নেওয়া ট্রাই করবেন, শুধুমাত্র করার মতো করবেন না, মানে জাস্ট প্লে করে রেখে দিবেন এরকম না, করে এটা অ্যাড করবেন। এটা হচ্ছে শর্টকাট আপনার রেজিউমি ভারী করার। আমাদের মানে যদি কিছুই না থাকে তাহলে সেই ক্ষেত্রে, ঠিক আছে? বা যাদের এগুলো আছে আর একটু ভারী করতে চান, তাহলে হচ্ছে কোর্স ট্রেনিং ওয়ার্কশপ এগুলো করবেন, এগুলো হচ্ছে অনেক রেজিউমিটা ভারী হয়। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ওকে, এটা আমি ক্লিয়ার করেছি। ভাইয়া, আপনি হচ্ছে এখানে যে কি স্কিল স্ল্যাশ কোর কম্পিটেন্সিস এগুলো হচ্ছে স্ল্যাশ দিয়ে দিয়েছেন, তো আমরা এখানে কি স্কিল দিলে কি আর হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল গুলা ওগুলা মানে 2টা আলাদা সেকশনে দিব না? আচ্ছা, আমি বলি সব থেকে বেটার হচ্ছে কি স্কিল বা কোড কম্পিটেন্সি, সেম জিনিসই, অবলিক মানে হচ্ছে মানে যে কোনো একটা দিলে হবে, একটা সেকশনের ভিতরে এগুলো দিবেন, ঠিক আছে? আর আরেকটা পার্ট করতে পারেন যেটার ভিতরে হচ্ছে টুলস এন্ড টেক সেকশন নামে, ওটার ভিতরে এগুলো দিতে পারেন। আবার চাইলে কি স্কিল বা কোর কম্পিটেন্সির ভিতরে এগুলোর সাথে এগুলা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আলাদা করলে একটু মানে আলাদাভাবে হাইলাইট হলো আপনি এই টুল পারেন, তো এইটাই আর কি। জবের সাথে রিলেটেড একাডেমিক একটা কোশ্চেন আসছে, সব একাডেমিক কোর্স মেনশন করা যাবে? জবের সাথে রিলেটেড একাডেমিক কোর্স মানে আপনি ডিগ্রি মানে অ্যাকোয়ার করার সময় কোনো একটা কোর্স করেছেন, এটা জবের সাথে রিলেটেড না, এটা জাস্ট মানে একাডেমিক সিভির ক্ষেত্রে, এছাড়া এটা অ্যাড করবেন না, একাডেমিক কোর্স না, মানে একাডেমিক কোর্সটা আপনার ইয়ের মধ্যে থাকবে। ফ্রেশার হলে তো আপনার নিবে, কি বলে, ট্রান্সক্রিপ্ট নিবে, ওখানে সব কোর্স মেনশন করা আছে, তো ওটা দরকার নেই। একাডেমিক সিভির ক্ষেত্রে লাগবে। আপনার অবশ্যই প্রফেশনাল কোর্স করতে হবে, যেগুলো প্রফেশনাল লাইফে কাজ দিবে বা স্কিল রিলেটেড। আচ্ছা, ফাইনাল টিপস আমি আসলে মানে ফাইনাল টিপস হিসেবে যা যা রাখতে চাইছিলাম মাঝখানে বলে দিয়েছি, সো এটা আলাদাভাবে কিছু নেই। ফাইনাল টিপস আরেকটা জিনিস বলি, রেজুমিটা আইমান সাদিক ভাই একবার বলেছিলেন যে রেজুমি বিল্ড করতে হয়, এটা রাইট করার জিনিস না। স্টুডেন্ট অবস্থায় যদি আমি জানতাম এটা বা এই কথা শুনতাম, অনেক হেল্প হতো আমার। আসলে অ্যাকচুয়ালি আপনারা যারা স্টুডেন্ট আছেন, রেজুমিটা বিল্ড আপনারা এই যে এখন বুঝলেন না, আপনি যখন রেজুমিটা নিজের বানাবেন তখন বুঝবেন যে আমার তো এই কাজগুলো করবেন, আপনি ওটার মধ্যে এটাও লিখবেন যে আপনার ল্যাকিংস আছে কি কি, একটা বেটার রেজুমির মধ্যে কি কি থাকে, ওটা কি কি নাই আপনার মধ্যে। আর অ্যাসাইনমেন্ট টাস্কটা হচ্ছে নেক্সট এই মাসে কয়দিন আছে, 5 দিন না, এই 5 দিনের মধ্যে 30 তারিখের মধ্যে
আপনারা সবাই যাদের রেজুমি বানানো নেই সবাই নিজের রেজুমিটা বানিয়ে ফেলবেন, ঠিক আছে? এটা বানিয়ে আমাদের সাথে শেয়ার করলে জিনিসটা আসলে পাবলিক করা হয়ে যায়, একটা ব্যাপার থাকে। যদি এরকম মনে চায় যে আলাদাভাবে শেয়ার করতে আমাকে জানায়েন, ওটাও করতে পারেন, বা আমাকে ইনবক্সে তো করতে পারবেন। আমার ওখানে আছে আমাদের ক্যারিয়ার কার্ডের যে লোগো অ্যাড করা, বা আমি হচ্ছে আমার আলাদাভাবে হচ্ছে মানে করবো যে আমি হচ্ছে কোন আইডিটা আমার, তো আমাকে মেনশন টেক্সট করতে পারেন। আমি চাই যে আপনারা সবাই কমপ্লিট করেন। এখন কি করবেন? কমপ্লিট করে চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন যে আমার রেজুমিটা রেটিং দাও এবং কি কি বেটার করা যায় এটা বলো। এইভাবে করে তার কাছ থেকে ফিডব্যাক নিয়ে, চ্যাট জিপিটির কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনি হচ্ছে আপডেট করবেন। রেটিং যদি 7 এর নিচে থাকে তার মানে অবশ্যই এর মধ্যে আরো কাজ করতে হবে বা আরো বেটার করতে হবে। 7 পর্যন্ত ওকে, ঠিক আছে। আমার নিজের টাইমে 8.5। 10 আউট অফ 10 করতে হলে তো আমার করতে হবে, মানে আরো হচ্ছে রিলেভেন্ট। ধরেন এমন করলাম আমি ফাইন্যান্স থেকে গ্রাজুয়েট করেছি, ফাইন্যান্স রিলেটেড কাজই করছি, এরকম যদি হয় তাহলে আমার হচ্ছে স্কোরটা বাড়বে, এটা বলেছে। সো আমার ওটা আসলে এখন আমি অন্য দিকে ফোকাস করছি, সো আসলে ওটা পসিবল না, এই জন্য আমার স্কোরটা কম, ঠিক আছে। আর কোনো কোশ্চেন প্লিজ, কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। আমি 2 মিনিটের মধ্যে ফর্মটা দিব, একটু হোল্ড করবেন। আমি সেশনটা কিন্তু অলমোস্ট শেষ, আপনারা একটু দাঁড়ান। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিব না, আপনারা যারা শেষ পর্যন্ত থেকে মানে আছেন তাদের জন্য এটা। তো এটা হচ্ছে গিফট আপনাদের জন্য, আপনারা শেষ পর্যন্ত আছেন এই জন্য। সো এটা নিয়ে যাবেন, কেউ না নিয়ে যাবেন না। আমি আসলে ফর্মটা একটু এলোমেলো করে ফেলছি এই জন্য। একটু আমি 2 মিনিট টাইম নিব। আচ্ছা, তোহা ভাই এবং অর্ণব ভাই, আপনাদের কোনো কথা বলা থাকলে ঠিক আছে। তোহা ভাই আছেন? হ্যাঁ, আমি আছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আর ভাইয়া যে ফর্মটা দিবে, you need to fill that up, এবং আপনাদের সবার জন্য সার্টিফিকেট থাকবে। যারা যারা সেশনের লাস্ট পর্যন্ত ছিলেন, আমরা এই মিটিং এর মধ্যে ভার্চুয়ালি একটা আমাদের অর্ণব ভাই যিনি আছেন আমাদের সাথে, উনি একটা ট্র্যাকার অন করে রেখেছিলেন। সো যারা যারা যত সময় ছিলেন তার মধ্যে টপ টাইম যারা ছিলেন তাদের জন্য এই সার্টিফিকেট থাকবে। যারা বের হয়ে ঢুকেছেন, কখন কি ঢুকেছেন টাইম ট্র্যাক করা যায় গুগল মিটে, এক্সটার্নাল ওয়েবসাইট থেকে করা যায়। সো অর্ণব ওয়াজ ডুইং দ্যাট। তো ওটা দেখে আমরা দেখবো যে কারা কারা খুব সিনসিয়ারলি করেছেন এই সেশনটা, এবং উই উইল প্রোভাইড দেম সার্টিফিকেট। তো যদি কেউ না পেয়ে থাকেন বা যদি কারো নামে সার্টিফিকেট ইস্যু না হয়, প্লিজ ডোন্ট ওয়ারি। আচ্ছা ভাই, আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে মানে শিওর হ্যাঁ। না, আমার একটা রিকোয়েস্ট ছিল যে মানে এমনি হচ্ছে কম, সো মানে 17 জন বা এরকম ছিল হয়তো। যারা যদি হচ্ছে অ্যাটেন্ড করে, মানে যদি এরকম হয় যে জাস্ট একবার অ্যাটেন্ড ঢুকে বের হয়ে গেছে, এরকম দিতে হবে না। বাট বাকি যারা হচ্ছে 10 মিনিটের বেশি থাকলেও তাদেরকে দিয়ে দিন, ঠিক আছে। তাদের ইন্টারেস্ট ছিল হয়তো কোনো কারণে হতে পারে, তাদের দিয়ে ওকে দিন। ফাইন, আচ্ছা উইল কনসিডার দ্যাট। আমরা এই জিনিসটা দেখবো না। আর এর বাইরে যারা যারা আছেন, বা যদি আর কোনো কোয়েরিজ থাকে যে আপনি নিজের সিভি ইস্যু করাইতে চান, রিভিউ করাইতে চান, তাহলে ডেফিনেটলি ভাইয়া উইল কমিউনিকেট টু হিম। আর যদি পরে আরো কোনো সার্ভিস, যদি কোনো ফ্যাসিলিটিস আপনার দরকার হয়ে থাকে, আওয়ার সার্ভিস আছে, উই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ আউট। এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়েছেন, আমাদের সাবসিকিউয়েন্ট যে পার্সোনাল ডেভেলপমেন্ট কাজগুলো আমরা করব রিলেটেড, যেমন আমরা আজকে সিভি ডেভেলপমেন্ট করলাম, দেন আমরা হয়তো কমিউনিকেশন করব, আমরা হয়তো এআই নিয়ে কাজ করব। তো টাইম টু টাইম এই গ্রুপটাতে আমরা সেই আপডেটস গুলো দেওয়ার চেষ্টা করব এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। সো প্লিজ স্টে ইন দেয়ার, হোল্ড অন, কেউ লিভ নিয়ে নিয়েন না গ্রুপ থেকে। ফিউচার যত সেশনস আছে যেগুলো ফ্রি হবে, যেগুলোর জন্য কোনো ফিজ নাই, আপনি প্রত্যেকদিন জয়েন করবেন, আপনি একটা সার্টিফিকেট নিয়ে বের হবেন, কোনো একটা কিছু শিখে বের হবেন। সো উইল ডেফিনেটলি শেয়ার দোজ থিংস উইথ ইউ। অনেক অনেক স্কোপস আছে যেগুলো নিয়ে কাজ করা যায়। সো ডেফিনেটলি হোল্ড অন টু দিস গ্রুপ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এগেইন। আচ্ছা, আমি সরি যে হচ্ছে ফর্মটা আসলে একটু করে ফেলছি। আপনারা যারা আছেন একটু কাইন্ডলি মেলটা টেক্সট বক্সে দেন, আমি হচ্ছে এখান থেকে আপনাদের মেল করে দিব। কাইন্ডলি একটু টেক্সট বক্সে আপনার ইমেলটা দেন, টেক্সট বক্সে দিলেই হবে।